নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মজলিশি আড্ডা ঠিক। আজ আমরা নিয়ে এসেছি মনোজ সেনের লেখা নকল হীরের দ্বিতীয় এবং শেষ পর্ব। শেষ পর্ব শোনার আগে একটা ছোট রিক্যাপ দিয়ে নিই। আমরা দেখেছি যে সুশীল মন্ত্র নামে একজন ধনী ব্যবসায়ী এসেছেন দময়ন্তীর কাছে। ওনার মেয়ে দীপান্বিতা তার স্বামী প্রতাপ চৌধুরীকে খুন করেছে, আর সেই দায়িত্ব এসে পড়েছে দময়ন্তীর ওপর, যাতে সে খুঁজে বের করে কি কারণে এমন একটা স্টেপ দীপান্বিতা নিতে গেল। এদিকে দময়ন্তী পুরো ঘটনা শোনার পর সুশীলবাবুর ফ্যাক্টরি এবং বাড়ি দেখে এসেছে। এরপর তাদের ডেস্টিনেশন প্রতাপের বিধবা মাসি পাঞ্চালী। যাদের এখনো ফার্স্ট পার্টটা শোনা হয়নি তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সের দেওয়া লিঙ্ক থেকে ফার্স্ট পার্টটা শুনে নিন। তাহলে শুনতে থাকুন নকল হীরের দ্বিতীয় এবং শেষ পর্ব। গল্প পাঠে ও শিবেনের চরিত্রে সায়ক, দময়ন্তীর চরিত্রে আবারও মেখলা এবং গল্পের সূত্রধার আমি পূজা। শুরু হচ্ছে নকল হীরের দ্বিতীয় এবং শেষ পর্ব। সোনারপুর থেকে অর্কিড রোড পর্যন্ত একটাও কথা বলল না দময়ন্তী। সারা রাস্তা এক দৃষ্টে জিপের বনেটের উপরে একটা কাঠের ব্লক পর্যবেক্ষণ করতে করতে এলো। ফলে শিবেন আর সমরসকেও নীরব থাকতে হলো। বাড়ি এসে বসার ঘরে ঢুকে একটা সোফার উপর এলিয়ে পড়ে দময়ন্তী প্রথম কথা বলল। আচ্ছা, একটা চিঠি নেই কেন? তারপর কিছুক্ষণ চুপ করে থেকে দ্বিতীয় কথা বলল। 20 মিনিট, তাই না? সমরেশ আর শিবেন পরস্পরের মুখ চাওয়াচাওয়ি করল, কিন্তু প্রশ্ন দুটোর জবাব দেবার কিছুমাত্র চেষ্টা করল না। দময়ন্তী হঠাৎ সোজা হয়ে বসে বলল, শিবেনবাবু, আমাদের সামনের প্রশ্ন ছিল কিছু। 1. ঘটনার দিন প্রতাপবাবু তাড়াতাড়ি কারখানা থেকে বেরিয়ে পড়েছিলেন কেন? সেটা কি নেহাতি কাকতালীয় ব্যাপার? 2. সুশীলবাবু অপছন্দ করলেও সাত্তককে তাড়াতে পারেননি কেন? সেটা কি নিতান্তই তার বোনের স্নেহবশত, না অন্য কোনো কারণ আছে? গ্লাসগো ফেরত ইঞ্জিনিয়ার র্যালফ স্ট্যানহপেনের চাকরি ছেড়ে স্রেফ মামার অনুরোধে বিদ্যা ইঞ্জিনিয়ার ওয়ার্কার্সে এসে জুটে গেলেন। এটা কেমন অস্বাভাবিক বলে মনে হয় না? এটা অসম্ভব তা বলি না, কিন্তু সাত্তকীর স্বভাবের সাথে এটা খাপ খায় না। 3. দীপান্বিতার প্রতাপের বিয়েটা হয়তো সুখের হয়নি, কিন্তু প্রতাপ চৌধুরী দুশ্চরিত্র লোক। এটা আজই বিশ্বাস করুক, দীপান্বিতার পক্ষে বিশ্বাস করা বোধহয় সবচেয়ে কঠিন, অথচ সেই তাই বিশ্বাস করত। কিভাবে এবং কেন তার এই বিশ্বাস জন্মালো? সে কি কোনো প্রত্যক্ষ প্রমাণ পেয়েছিল? যদি পেয়ে থাকে তো সুশীলবাবুকে সে কথা বলেননি কেন? অন্য কারো মুখের কথায় তার এই বিশ্বাস জন্মেছিল তা আমার মনে হয় না। এবং 4. এটা যে আত্মরক্ষার্থে হত্যাকাণ্ড, এ কথা এত দৃঢ় প্রত্যয়ের সঙ্গে দীপান্বিতা বলছে কেন? এই প্রত্যয়টাই বা তার এলো কোত্থেকে? অর্থাৎ আপনি বলতে চাইছেন যে হত্যাকাণ্ডটা একটা ষড়যন্ত্রের ফলশ্রুতি, তাই তো? কি জানি, তবে ষড়যন্ত্র যদি হবে তাহলে দীপান্বিতা এমন ভয়ঙ্কর রাস্তা নিতে গেল কেন? সমস্ত ব্যাপারটা অনেক সাজিয়ে গুছিয়ে করা যেত। এমন হইচই না করে স্লো পয়জনিং করাটাই বোধহয় স্বাভাবিক হতো, বিশেষত যখন বিষটাই হচ্ছে মেয়েদের খুন করা সবচেয়ে প্রিয় অস্ত্র। তাছাড়া ষড়যন্ত্র যারা করে তারা প্রথমেই পালাবার রাস্তাটা ঠিক করে রাখে। এক্ষেত্রে সেটা একেবারেই করা হয়নি। তাহলে তো আপনি সেদিন যে সম্ভাবনাটার কথা বলছিলেন সেটাই সত্যি বলতে হয়। প্রতাপ সত্যি সত্যিই দীপান্বিতাকে খুন করতে গিয়েছিল। সাত্তকী সেটা কোনো রকমে টের পেয়ে স্নেহবশত বা পুরনো প্রেমবশত দীপান্বিতাকে সাবধান করতে তার বাড়িতে যায়, তাকে সাবধান করে লুকিয়ে থাকে,
আর এর মধ্যে প্রতাপ এলে দীপান্বিতা তাকে খুন করে। সাত্যকী তখন প্রতাপের পকেট থেকে অস্ত্রটা নিয়ে গোলমালের মধ্যে কেটে পড়ে। এই সম্ভাবনাটা আরও প্রবল বলে মনে হয়, কারণ সাত্যকী এই ঘটনার সময় কারখানায় ছিল না। দময়ন্তী কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, হ্যাঁ, এ ব্যাপারটা আরও তলিয়ে দেখা দরকার। তাছাড়া এখানে একটা জিজ্ঞাসা আছে। শুনেছি একটা ছোট হালকা অথচ অভ্যর্থ পিস্তল জাতীয় কিছু তৈরি করা বড় বন্দুক বা রাইফেল বানাচ্ছে ঢের শক্ত। তার জন্য নানা রকমের সূক্ষ্ম এবং নিখুঁত যন্ত্রপাতি দরকার হয়। বিদ্যা ইঞ্জিনিয়ারিংয়ে যে কারখানা আমরা দেখলুম, সেখানে এরকম কোনো যন্ত্র আছে কি? সমরেশ, তুমি কি বলো? খুব প্রিসিশন কাজ করার মতো কোনো যন্ত্র তো নজরে পড়ল না। সবই মোটা কাজের উপযোগী। তবে একটা কথা আছে, প্রিসিশন কাজ করার জন্য যেসব যন্ত্র ব্যবহার করা হয় তাদের অনেকগুলোই কিন্তু খুব ছোট আর সহজে বহনযোগ্য হতে পারে। এরকম হতে পারে যে প্রতাপবাবু যন্ত্রটা ফাউন্ড্রিতে ঢালা করিয়ে নিয়ে এই সব ছোট ছোট যন্ত্র দিয়ে নিজের অফিস ঘরেই বসে মিলিং, শেপিং, ড্রিলিং, বোরিং ইত্যাদি করে নিয়েছেন। এরকম করা যায় নাকি? যেতে পারে। একটা টেবিলে ফিট করে চালানো যায়। এরকম লেদ মেশিন আছে যেটা ভার্সেটাইল আর অত্যন্ত অ্যাকিউরেট, অথচ এত ছোট যে একটা ছোট আলমারির মধ্যে ঢুকিয়ে রাখা যায়। দময়ন্তী শিবেনের দিকে তাকিয়ে প্রশ্ন করল, প্রতাপবাবুর অফিস ঘরটা সার্চ করা হয়নি, তাই না? না, তা হয়নি। তার একটা ব্যবস্থা করবেন। আর চাবি রিংটা ভুলবেন না যেন। প্রতিটি চাবি কোথাকার সেটা বের করা চাই। আর সাত্যকীর বাড়িটাও একবার সার্চ করান। যা চিঠিপত্র, কাগজ, ক্যাশ মেমো, রসিদ ইত্যাদি পাওয়া যায়, সমস্ত ভালো করে দেখে নিতে বলবেন। হয়তো সন্দেহজনক কিছু পাওয়া যেতে পারে। বেশ, তাই করা যাবে। তো এছাড়া আপাতত প্রোগ্রাম কি? প্রোগ্রাম হচ্ছে আগামী শনিবার মাসির সঙ্গে সাক্ষাৎকার, রবিবারে বৃন্দার সঙ্গে, তার পরের শনিবার বরাকর, রবিবার টিটাগড়ে পুষ্পলতা এবং শিবরতন, আর আজ নাইট শোতে ময়ূরপঙ্খীতে পবন দাসের গ্রহবন্দী। খুব চলছে বইটা। বেশ বেশ, তবে গ্রহবহ্নির চেয়ে আপনি বোধহয় ম্যানেজার বাবুর দর্শন পেতেই বেশি আগ্রহী, তাই না? হ্যাঁ, তাই বটে, তবে গ্রহবন্দীও ছাড়া নেই। তবে তো বেশ তাড়াতাড়ি বেরোতে হবে। ঠিক আছে, আমি সব ব্যবস্থা করে সন্ধ্যে নাগাদ চলে আসবো। তাহলে এখন আসি। চলি বৌদি। এই সমরেশ, আসলাম রে। বাই, সন্ধ্যে দেখা হচ্ছে। ময়ূরপঙ্খীর ম্যানেজার অচ্যুত শীল মহা সমারোহে অতিথিদের সোফায় বসালেন। নিজে তাদের সামনে একটা টুলের ওপর বসে পানের ছোপ লাগা বড় বড় দাঁত বের করে হেসে বললেন, বলুন, আপনাদের জন্য কি করতে পারি? স্যার, একটু হুইস্কি খাবেন নাকি? না না, আমরা এখানে মার্ডার কেসের তদন্ত করতে এসেছি। ইনি যা যা প্রশ্ন করবেন তার ঠিক ঠিক জবাব দেবেন বলে দময়ন্তীর দিকে দেখিয়ে দিল। নিশ্চয়ই স্যার, জবাব দেব। তবে পিটার স্কট হারিয়েছিলাম স্যার, একটুও চলবে না নাকি? বলছি না না, আমরা কি এখানে ফুর্তি করতে এসেছি নাকি? না না, তা কেন? বলুন ম্যাডাম, আপনার কি প্রশ্ন ছিল? আপনি কতদিন এই হলের সঙ্গে যুক্ত আছেন অচ্যুত বাবু? একেবারে গোড়া থেকেই ম্যাডাম। আমার বাবার বন্ধু লোচন দাস শ্রীবাস্তব এই হলের মালিক। যখন এই হল তৈরি করেন তখন আমায় ডেকে চাকরি দেন। সেটা কত বছর আগে? 12 বছর তো কম করে নিশ্চয়ই, তাই না? হ্যাঁ হ্যাঁ, ঠিক 12 বছরই বটে। তা কি করে বুঝলেন? ওই কার্পেটের হাল দেখে বুঝতেই পারছি ওটা উদ্বোধনী অনুষ্ঠানের জন্যই কেনা হয়েছিল। যাই হোক,
আমরা যে নিয়ে আপনার সঙ্গে কথা বলতে এসেছি তা হলো বিদ্যা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের প্রতাপ চৌধুরীর হত্যাকাণ্ড। হ্যাঁ, প্রতাপ চৌধুরীর হত্যাকাণ্ডের সঙ্গে আমার কি সম্পর্ক? তাকে তার স্ত্রী ঘরের মধ্যে গুলি করে মেরেছে, তার মধ্যে আমি আসি কোত্থেকে? না, আপনি কোথাও আসেন না, আমরা শুধু আপনার কাছ থেকে কিছু খবরাখবর চাই। আমি আমি কিছুই জানি না। অচ্যুতবাবু, আপনি আমাদের বিশ্বাস করতে পারেন, আমাদের সাহায্য করলে আপনার কোনো ক্ষতির সম্ভাবনা নেই। আমি সত্যি কিছু জানি না। প্রতাপ বাবু মাঝে মাঝে এখানে সিনেমা দেখতে আসতেন, এটুকুই শুধু জানি। তিনি কি শুধু সিনেমা দেখতেই আসতেন? হ্যাঁ হ্যাঁ, তাই তো জানি। আপনার সঙ্গে তার পরিচয় ছিল, তাই না? হ্যাঁ ছিল। তো কি হয়েছে? না, কিছু হয়নি, তবে শুনেছি প্রতাপবাবু সিনেমা দেখতেন খুব কম, আপনার এই ঘরেই থাকতেন বেশি। কে কে বলেছে? মিথ্যে কথা, একদম একদম ডাহা মিথ্যে কথা। কখনো সখনো আসতো, এই পর্যন্তই। সেই কখনো সখনো বোধহয় ড্রিঙ্কসও চলতো, তাই না? অচ্যুত কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, হ্যাঁ, আমি সন্ধেবেলা ড্রিঙ্ক করি, কেউ এলে তাকে অফারও করি, যার ইচ্ছে সে খায়। তাতে তাতে আমার দোষ কোথায়? আমি তো কাউকে জোর করে বুকে হাঁটু দিয়ে ড্রিঙ্ক করাইনি। আহা, কেন আপনি মনে করছেন যে আপনার দোষ ধরতে আমরা এখানে এসেছি? আমাদের উদ্দেশ্য তা নয়। না, উদ্দেশ্য তা নয়। তাহলে তাহলে প্রতাপ আমার সঙ্গে গল্প করতো কিনা, ড্রিঙ্ক করতো কিনা, এসব প্রশ্ন কেন? তার কারণ আমরা জানতে চাই তিনি কেন ড্রিঙ্কস করতেন। তার সম্পর্কে যতটুকু আমরা জানতে পেরেছি তাতে এইটুকু বুঝতে পেরেছি যে তিনি ঠিক ড্রিঙ্ক করার টাইপ ছিলেন না। তা সত্ত্বেও তিনি এখানে এসে গোপনে ড্রিঙ্কস করতেন কেন? তার কারণ তার মনে চাপা দুঃখ ছিল। মনে দুঃখ চেপে রাখলে লোকে ড্রিঙ্ক কি করে? গঙ্গা জল খায় না। দেবদাস পড়েননি নাকি? কিন্তু দেবদাস তো পার্বতীকে না পাওয়ার দুঃখে মত ধরেছিল। প্রতাপবাবু তো সে কেস নয়, বিবাহিত লোক। হ্যাঁ, বিবাহিত লোক তো কি হয়েছে? যার ঘরের বউ পর হয়ে যায় সে দেবদাসের মধ্যে দিয়ে আনা হবে না তো কে? ঘরের বউ পর হয়ে গেল কেন? হ্যাঁ, কেন আবার? উল্টা উল্টা, বেশি সুন্দরী হলে যা হয়। কি সর্বনাশ! আমরা তো শুনেছিলাম প্রতাপবাবুরেরই চরিত্রের দোষ ছিল। হ্যাঁ, তা তো শুনবেনি। অত বড় লোকের মেয়ে, তার কি কখনো বদনাম হতে পারে? হ্যাঁ, টাকা দিয়ে সব ঢাকা যায় ম্যাডাম। নইলে প্রতাপের মতো হীরের টুকরো ছেলে তাকেই কিনা এমন বেঘরে মরতে হয়। আর আর তার বউকে দেখুন, কিছুদিনের মধ্যেই জেল থেকে বেরিয়ে ড্যাং ডেঙিয়ে ঘুরে বেড়াবে। আচ্ছা, প্রতাপের স্ত্রী সম্বন্ধে এ কথা আপনাকে কে বলল? প্রতাপবাবু স্বয়ং? না, প্রতাপ এসব কথা বলতো না। আমি অন্য জায়গা থেকে খবর পেয়েছি। তা কোত্থেকে খবরটা পেলেন? কে বলল আপনাকে এসব কথা? আপনার কি বলতে কোনো অসুবিধা আছে? তা আছে বই কি, তবে যে বলেছে সে খুব খাঁটি লোক। আর তাছাড়া তাকে আপনারা পাবেনও না। 3-4 দিন আগে এখান থেকে বদলি হয়ে গেছে। তার নামটা জানতে পারি কি? না, যদি বেশি চাপাচাপি করেন তো একটা ভুয়ো নাম দেব। ম্যানেজার বাবুর কথায় একটা ব্যাপার স্পষ্ট, যে সন্দেহটা দুতরফই প্রবল ছিল, আর সেই জন্যেই মিটমাট হচ্ছিল না। দীপান্বিতার কি সত্যিই কোনো গোলমাল ছিল? বিয়ের আগে ছিল বোধহয়। তা না হলে তার বাবা তার পেছন পেছন গিয়ে ক্লাবে গিয়ে বসে থাকবেন কেন? এটা নিয়ে সন্দেহ নেই, মনে প্রাণে উনি চেয়েছিলেন যে এই বিয়েটা টিকে থাকুক। কিন্তু প্রতাপই বা কেমন লোক? বউকে সন্দেহ করি, তার সঙ্গে সম্পর্ক রাখি না, অথচ সেই বউয়ের বাড়িতেই পড়ে থাকি, এটা কি ব্যাপার? শিক্ষিত কর্মঠ ছেলে বেরিয়ে চলে যেতে পারলো না? বউয়ের গুলি খাওয়ার জন্য পড়ে থাকতে হলো?
ব্যাপারটা আপাতত দৃষ্টিতে একটু অদ্ভুত, ঠিকই, কিন্তু অস্বাভাবিক নয়। শিবেন বলল, আমার তো মনে হয় বউকে দুশ্চরিত্র প্রমাণ করে তার ওপরে তার বাবার মন বিষিয়ে দিয়ে অর্ধেক সম্পত্তি কুক্ষিগত করাই প্রতাপ চৌধুরীর প্রধান উদ্দেশ্য ছিল। তাহলে এই ব্যাপারটার একটা স্বাভাবিকতা লক্ষ্য করা যায়। না, তা হয় না। দেখো, প্রতাপ চৌধুরীর জীবনযাত্রা এবং তার কাজ সম্পর্কে পাগলামি তাকে খুব একটা প্যাচালো লোক বলে প্রমাণ করে না। তার শ্বশুরবাড়িতে পড়ে থাকার কারণ সম্ভবত সুশীলবাবুর প্রতি তার শ্রদ্ধা এবং বিদ্যা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের প্রতি তার ভালোবাসা। মনে রাখতে হবে, তিনি খুব ছোটবেলায় তার বাবাকে হারান। হতে পারে সুশীলবাবুর মধ্যে তিনি একটি পিতৃতুল্য ব্যক্তিত্বের সন্ধান পেয়েছিলেন। অর্থাৎ আপনার কথা মেনে নিতে গেলে বলতে হয় দীপান্বিতা প্রতাপের কাছে নিতান্তই একটা সেকেন্ডারি অস্তিত্ব ছিল। তাহলে অচ্যুতশীলের কাছে গিয়ে মদ খাওয়া কেন? না, দীপান্বিতা সেকেন্ডারি নয়। প্রতাপ পিতৃমাতৃহীন হতে পারে, আত্মসম্মানহীন তো নয়। সে যদি নিঃসন্দেহ হয় যে তার স্ত্রী তাকে পাত্তা দিতে রাজি নয়, তাহলে সে মদ খাবে না, শত হলেও। বিয়ে করা বউ, তা ঠিক। তবে ম্যানেজার বাবুর সঙ্গে কথা বলে কি কোনো নতুন সূত্র পেলেন? মনে হচ্ছে পেয়েছি, কিন্তু সূত্রটা যে কি ঠিক ধরতে পারছি না। মানে কি একটা কথা যেন ম্যানেজারবাবু বললেন, যেটা খুব জরুরি, কিন্তু সেটা এক্ষুনি মনে আসছে না। একটু চিন্তা করতে হবে। আপাতত সুশীলবাবুকে ফোন করে একবার স্মরণ করিয়ে দেওয়া দরকার যে আগামী শনিবার আমাদের চন্দ্রহাস অ্যাপার্টমেন্টে যাওয়ার কথা। আজ অবশ্য অনেক রাত হয়ে গেছে, ফোনটা কাল করলেও চলবে। শনিবার সকাল 10টা নাগাদ শিবেন হন্তদন্ত হয়ে এসে হাজির হলো। বলল, আপনার জন্য 3টে খবর আছে বৌদি। প্রথম, আজ 11টার সময় সুশীলবাবু এখানে আসছেন, আমাদের চন্দ্রহাসে নিয়ে যাবেন। আর দ্বিতীয় হচ্ছে, প্রতাপ চৌধুরীর চাবির রিংয়ে একটা চাবির কোনো তালা পাওয়া যাচ্ছে না। প্রতাপ যেরকম গুছোনো লোক, তাতে তার রিংয়ের একটা ফালতু চাবি থাকবে তা মনে হয় না। আর তৃতীয়, বৃন্দা নেই, কেটে পড়েছে। কি? বৃন্দা কেটে পড়েছে? কিরকম? সুশীলবাবু টিটাগড়ের শিবরতন সান্যালকে খবর পাঠিয়েছিলেন ওই বৃন্দাকে আপনার কাছে পাঠানোর জন্য। এই তখন ওরা জানিয়েছেন যে প্রতাপ মারা যাওয়ার পর পুলিশের জবানবন্দি দিতে গিয়ে নার্ভাস ব্রেকডাউন হয় তার। তার কিছুদিন পর হঠাৎ একদিন সকালে বাজার করতে গিয়ে সে নাকি হাওয়া হয়ে যায়, আর ফিরে আসেনি। বৃন্দার বাড়ি কোথায়? মেয়েটি উদ্বাস্তু, থাকতো গোপালনগরের বস্তিতে। সেখানে খোঁজ নিয়ে দেখেছি, সে নেই। আচ্ছা, বৃন্দা পুলিশকে কি জবানবন্দি দিয়েছিল? নতুন কিছু নয়, সুশীলবাবু যা যা বলেছেন তার সাথে কোনো তফাৎ নেই। যা হোক, আমি একটা কপি এনেছি, দেখে নেবেন সময় মতো। ইতিমধ্যে মিসিং পার্সন স্কোয়াডে কেস ধরিয়ে দিয়েছি। কিরকম মেয়ে ছিল বৃন্দা? সোনারপুরের দারোগা আর গোপালনগরের লোকজনের কাছ থেকে যেটুকু জানতে পেরেছি তাতে মনে হয় খুব চালাক চতুর মেয়ে। বয়স 32 বা তার কাছাকাছি। স্বাস্থ্য খুব ভালো ছিল, আর কিছুটা ঝগড়াটে। বিয়ে হয়েছিল? হ্যাঁ, তার স্বামী আর 3 ছেলে মেয়ে গোপালনগর বস্তিতেই থাকে। স্বামীটি কাজকর্ম বিশেষ কিছু করে না, মাঝে মাঝে ট্রেনে লজেন্স বিক্রি করে। গোপালনগরের লোকেরা কি বলছে? বৃন্দার কোনো রকম মানসিক গোলমাল তাদের নজরে পড়েছিল? না, সেরকম কিছু তারা বলেনি। ব্যাপারটা কিন্তু খুব ইন্টারেস্টিং। আচ্ছা, যে চাবি তালাটা পাওয়া যাচ্ছিল না, সেটা কি খোঁজা হচ্ছে? হ্যাঁ, তা করছি। কারখানা আর প্রতাপবাবুর বাড়িতে আবার লোক লাগানো হয়েছে।
সেই সঙ্গে আপনার কথা মতো সাত্তকীর বাড়িতেও লোক পাঠিয়েছি। বলতে বলতে সিঁড়িতে ভারী পায়ের আওয়াজ পাওয়া গেল, আর তারপরেই ঘরে ঢুকলেন সাত্তকী সান্যাল। তার জ্যান্ত মুখে এখন কেবল একটি জন্তুরই ছাপ, সেটি একটি ভিজে বিড়ালের। একটা সোফায় বসে সাফারি স্যুটের পকেট থেকে রুমাল বের করে মুখ মুছতে মুছতে সাত্তকী বললেন, আপনারা আমার বাড়ি সার্চ করতে পাঠিয়েছেন? আগে আমি কি অপরাধ করলুম বলতে পারেন? একটি মেয়ে তার হাজবেন্ডকে গুলি করে মেরেছে, তার সাক্ষী সাবুত আছে, এর মধ্যে অন্য লোক আসে কোত্থেকে? আমি খুনও করিনি, ঘটনার ধারে কাছেও ছিলাম না, তবু আমাকে ধরে টানাটানি কেন? প্রতাপের সঙ্গে আমার মাঝে মধ্যে ঝগড়াঝাটি যে হয়নি তা নয়, কিন্তু সেটা নেহাতি কাজের উপলক্ষে। কোম্পানি এক্সিকিউটিভদের মধ্যে তো এরকম হামেশাই হয়ে থাকে। তাই বলে প্রতাপ যদি পারিবারিক ব্যাপারে খুন হয়, তার জন্য আমার বাড়ি কেন সার্চ হচ্ছে বলুন তো? এক নিঃশ্বাসে গড়গড় করে এতগুলো কথা বলে গেলেন সাত্তকী। তিনজনেই উদ্গ্রীব হয়ে কথাগুলো শুনছিল, আর উনি থামতেই শিবেন বলল, প্রতাপ চৌধুরীর খুন যতটা সহজ সরল বলে মনে হয়, ব্যাপারটা যে তা নয় সেটুকু আমরা এস্টাবলিশ করতে পেরেছি। এখন আপনার সঙ্গে তার বনিবনা ছিল না, তার প্রতি আপনার ঘৃণাও আপনি গোপন করেননি, তার ওপর আপনি দীপান্বিতার পরিবারের সঙ্গেও যুক্ত। এই অবস্থায় আপনার বাড়ি সার্চ করে পুলিশ কি মহাভারত অশুদ্ধ করে ফেলেছে নাকি? হ্যাঁ, আপনার বাড়িতে আপত্তিকর কিছু পাওয়া না গেলে আমরা আপনাকে মোটেই বিরক্ত করব না। দেখুন, এই আপত্তিকর কিছু সম্পর্কেই আমার কিছু বলবার ছিল। মানে এই খুনের সঙ্গে আমি কিন্তু কোনোভাবেই যুক্ত নই, সেটা ঠিকই, কিন্তু আপনাদের কাছে আপত্তিকর বলে মনে হতে পারে সেরকম কিছু কাগজপত্র আপনার লোক নিয়ে গেছে আমার বাড়ি থেকে। মানে সেগুলো কিন্তু কোনোভাবেই এই ঘটনা সংক্রান্ত কিছুই নয়, তবে আপনাদের কাছে আপত্তিকর বলেই মনে হতে পারে, তাই আর কি। আরেকটু পরিষ্কার করে বলুন, আপনার কথা তো আমরা কিছুই বুঝতে পারছি না। বোঝেনি তো, আমি প্রায় 10 বছর বিলেতে ছিলাম, তার উপর মানে এখন আমি ডিভোর্স। এই সব কারণে আমার মানে আমার মোরাল কোড একটু অন্যদের থেকে একটু আলাদা, তা একটু এদিক ওদিক তো মানে। অর্থাৎ আপনার নারী ঘটিত ব্যাপারে কিছু দুর্বলতা আছে, তাই তো? মানে ওই আর কি। আর আপনার বাড়ি সার্চ করে পুলিশ অনেকগুলো প্রেমপত্র পেয়েছে, এবং হয়তো কিছু কুৎসিত ছবিও। মানে হ্যাঁ, মানে শিবেন কঠিন মুখ করে কি যেন একটা বলতে যাচ্ছিল, দময়ন্তী বাধা দিল, বলল, আপনার ব্যক্তিগত চিঠিপত্র এই খুনের সঙ্গে যেগুলো সম্পর্ক নেই সেগুলি অবশ্য আপনাকে ফেরত দেওয়া হবে সাত্তকী বাবু, কিন্তু একটা প্রশ্ন, আপনার মরাল কোড অন্যদের থেকে আলাদা, অর্থাৎ আপনাকে খুব একটা নীতিবাগীশ বলা যায় না। তা সত্ত্বেও প্রতাপ চৌধুরীকে আপনার অত্যন্ত খারাপ এবং পারভার্টেড বলে মনে হয়েছিল। কেন? সেটা কি নেহাতি দীপান্বিতার প্রতি আপনার স্নেহ, নাকি অন্য কোনো কারণ আছে? সাত্তকী অনেকক্ষণ চুপ করে রইলেন, তারপর থেমে থেমে বললেন, দেখুন, দীপান্বিতাকে আমি সত্যি স্নেহ করে থাকি, সে আমার ছোট বোনের মতন। আমি লোকটা ভালো না হতে পারি, কিন্তু আশা করি যে দীপান্বিতার হাজব্যান্ড ভালো লোকই হবে। আর প্রতাপ শুধু বাকি সকলের স্ট্যান্ডার্ডই নয়, আমার স্ট্যান্ডার্ডেও অসৎ লোকই ছিল। দীপান্বিতা ওকে গুলি করে কোনো অন্যায় কাজ তো করেনি। কেন? দেখুন, আমি আপনাকে আগেই বলেছি, আমার পক্ষে সেটা বলা সম্ভব হবে না। শুনেছি ঘটনার দিন আপনি নাকি কারখানা থেকে আগে ভাগে বেরিয়ে গিয়েছিলেন। তা কোথায় গিয়েছিলেন? আর হত্যাকাণ্ডের সময় আপনি যে ও বাড়িতে ছিলেন না সেটা প্রমাণ করতে পারেন? হ্যাঁ পারি, অবশ্যই পারি। ইনফ্যাক্ট দীপান্বিতা যখন প্রতাপকে গুলি করে তখন ওই বেলা 11:20 হবে, আর ঠিক সেই সময় আমি পোস্ট অফিসে ছিলাম এবং মাস্টারমশাইয়ের সঙ্গে কথা বলছিলাম। আপনারা চাইলে তিনি সাক্ষী দেবেন। বটে, তা কি কথা বলছিলেন? দেখুন, আমার অনেক গোপন চিঠি কেয়ার অফ পোস্টমাস্টারই আসে, আমি সেইগুলি কালেক্ট করতে গিয়েছিলাম। আচ্ছা,
একটা কথা বলুন তো, খবরটা আপনাকে কে দিল এবং কখন দিল? খবরটা দেয় শ্রীনাথ ভট্টাচার্য। পোস্ট অফিস থেকে বেরিয়ে যখন 11:30 নাগাদ ফ্যাক্টরিতে যাচ্ছি, ঠিক তখন। আপনি বাড়িতে প্রেমপত্র এবং আপত্তিকর ছবি জমিয়ে রাখেন কেন? ব্ল্যাকমেল করার জন্য? না, মানে তা নয়। মানে আমাকে যাতে কেউ ব্ল্যাকমেল করতে না পারে সেই জন্যেই রাখা আর কি। বৃন্দা কোথায়? সে তো আপনার বাপের বাড়ির লোক। তাকে কোথায় পাঠিয়েছেন চটপট বলে ফেলুন তো। এই প্রশ্ন শুনে ভয়ানক চমকে উঠলেন সাত্তকী। কম্পিত গলায় বললেন, বৃন্দা কোথায়? কই, আমি তো জানি না। মানে অনেকদিন টিটাগড়ে যাওয়া হয় না, তাই বোধহয় শুনিনি কিছু। আচ্ছা, বৃন্দার স্বামী সহদেবকে জিজ্ঞেস করলেই জানা যাবে। জিজ্ঞেস করা হয়েছিল, সেও কিছু জানে না। বলতে বলতে শিবেন হঠাৎ দময়ন্তীর দিকে তাকিয়ে চুপ করে গেল। একটু পরে গলা নামিয়ে প্রায় ফিস ফিস করে জিজ্ঞেস করলো, বৌদি, কি হলো? কি ভাবছেন? দময়ন্তী স্থির পাথরের মূর্তির মতো বসেছিল। আশেপাশে কোনো কথাই কানে যাচ্ছিল বলে মনে হচ্ছিল না। কেবল চোখ দুটো একটা প্রখর উত্তেজনায় উজ্জ্বল হয়েছিল। কিন্তু শিবেনের প্রশ্নটা কানে গেল। প্রায় আত্মগতভাবে বলল, না, কিছু হয়নি শিবেনবাবু। আচ্ছা মিস্টার সান্যাল, আপনার ছোট মামিমা যখন মারা যান তখন আপনার বয়স কত ছিল? ওই তো 13 কি 14 হবে। আপনি বললেন আপনি 10 বছর বিলেতে ছিলেন এবং দেশে ফেরেন 8 বছর আগে, অর্থাৎ আপনি বিলেতে যান 15-16 বছর বয়সে, তাই তো? হ্যাঁ, ওই ম্যাট্রিক পাস করার সঙ্গে সঙ্গেই। তার মানে আপনার মামিমা যখন মারা যান তখন আপনি দেশেই ছিলেন। কিভাবে মারা যান উনি? শুনেছি ট্রেন থেকে পড়ে মারা যান। ভেরি আনফর্চুনেট। কিন্তু মিসেস দাশগুপ্ত, এই ঘটনার সঙ্গে আমার ব্যক্তিগত চিঠিপত্রের সম্পর্ক কি? কিচ্ছু না মিস্টার সান্যাল, আপনি বাড়ি যান, কাল পরশুই চিঠিগুলো আপনি পেয়ে যাবেন। আর একটু বাদে আপনার ছোট মামা এখানে আসছেন। আপনি নিশ্চয়ই চান না যে তার সঙ্গে আপনার এখানে দেখা হোক। সাত্তকী তাড়াতাড়ি উঠে দাঁড়ালেন, বললেন, হ্যাঁ, না, একদম না। তাহলে আমি চলি। আর আপনাদের সকলকে ধন্যবাদ। থ্যাংক ইউ। বলে ক্লান্ত বিমর্ষ ভঙ্গিতে বেরিয়ে গেলেন। নিঃসন্দেহে ব্ল্যাকমেল। নিঃসন্দেহে। ছোট মামি মারা যাবার 1 বছরের মধ্যেই ছোট মামা পাতানো ভাগ্নেটিকে নিজের খরচায় বিলেতে পাঠান। কারণ ম্যাট্রিক পাশ করে গেছে যখন, তখন তো আর নিজের খরচায় বা স্কলারশিপে যায়নি। কিন্তু বোঝা যাচ্ছে বিলেতে পাঠিয়েও মামা ঠিক ভাগ্নেকে কায়দা করতে পারেনি, আর সেই জন্যেই ভাগ্নের যাবতীয় অত্যাচার সহ্য করে যাচ্ছেন। বেটাকে ঘাট থেকে নামাতে পারছেন না। কিন্তু তার সঙ্গে এই খুনের সম্পর্কটা কোথায়? প্রতাপকে দুশ্চরিত্র প্রমাণ করার সপক্ষে এটা কোনো একটা যুক্তিই নয়। শাশুড়ি কুলত্যাগিনী হয়েছিলেন বলে 20 বছর বাদে জামাই দুশ্চরিত্র হয়ে পড়বে, এরকম অদ্ভুত কথা কেউ কখনো বিশ্বাস করবে? তাহলে ব্যাপারটা কি? ব্যাপারটা তাহলে এখন অনেকটাই পরিষ্কার। শুনেই দুই বন্ধু একসঙ্গে সোফা থেকে লাফিয়ে উঠে সমস্বরে বলল, হ্যাঁ, সে কি? দময়ন্তী এই যুগলবন্দির কাণ্ড দেখে হেসে ফেলল, বলল, একটা ছবির কানিকটা, সবটা নয়। সেখানে কি দেখা গেল? দেখা তো গেছে, যেমন প্রতাপ তার মৃত্যুর দিনে কারখানা থেকে বেরিয়ে কোথায় গিয়েছিল, কেন তার মৃতদেহটা দীপান্বিতার ঘরের ভেতরে অনেকটা ঢুকেছিল,
কেন তিনি দুপুরবেলা দীপান্বিতার ঘরে গিয়েছিলেন, আর কেন তার পকেটে নকল হীরের আংটিটা ছিল, এবং কেন দীপান্বিতা স্থির নিশ্চিত যে সে আত্মরক্ষার্থে গুলি চালিয়েছে। আমার অনুমান যদি খুব একটা ভুল না হয়, তাহলে বলবো এই ঘটনার পিছনে যে নিষ্ঠুর নির্মম ষড়যন্ত্র কাজ করেছে, সেরকম শয়তানের সঙ্গে আমার ইতিপূর্বে পরিচয় হয়নি। কিন্তু বলতে বলতেই সুশীলবাবু ঘরে ঢুকলেন, সকলকে নমস্কার করে বললেন, এই বলছি গাড়ি এনেছি, চলুন। কেশবচন্দ্র এভিনিউর চন্দ্রহাস অ্যাপার্টমেন্ট একটা কোঅপারেটিভ ফ্ল্যাট বাড়ি, সুদৃশ্য, ছিমছাম এবং পরিচ্ছন্ন। তবে একেবারে নতুন বাড়ি, রঙের গন্ধও যায়নি। 5 তলার যে ফ্ল্যাটটির দরজায় সুশীলবাবু ঘণ্টা বাজালেন, তার উপরে পেতলের পাতের ওপর খোদাই করে বাংলায় লেখা শ্রীমতী পাঞ্চালী ভট্টাচার্য। দময়ন্তীর জিজ্ঞাসু দৃষ্টির উত্তরে সুশীলবাবু বললেন, হ্যাঁ, ইনি প্রতাপের মাসি, একাই থাকেন। আগে শ্বশুর বাড়িতে থাকতেন, সম্প্রতি ফ্ল্যাটটা কিনে উঠে এসেছেন। উনি কি আর্টিস্ট? সুশীলবাবু ঘাড় নাড়লেন, বললেন, আগে হ্যাঁ, নাম শুনেছেন দেখছি। সুশীলবাবু আরও কিছু তাঁর বেয়ানের সম্পর্কে বলতে যাচ্ছিলেন, কিন্তু তার আগেই দরজাটা খুলে গেল। যিনি দরজা খুললেন তাকে দেখে শিবেন আর সমরেশ স্তম্ভিত। বিধবা মাসি বললে সাধারণত যে সাদা থান পরা, ন্যাড়া মাথা, চোখে গোল স্টিল ফ্রেমের চশমা পরা বয়স্কা মহিলার ছবি ফুটে ওঠে, তার সঙ্গে এই মহিলার কোনো মতেই কোনো মিল খুঁজে পাওয়া কঠিন, তবে একেবারে অসম্ভব নয়। চুল খুবই ছোট করে ছাঁটা, চোখেও স্টিল ফ্রেমের চশমা, তবে তাদের সাধারণ বিধবা মাসি সুলভ না বলে অত্যন্ত ফ্যাশনেবল বলাই সঙ্গত। পরনে সাদা থানের পরিবর্তে হালকা সবুজ রঙের সুতির শাড়ি, আর সেই রঙেরই স্লিভলেস ব্লাউজ। ছিপছিপে চাবুকের মতো ফিগার, আর তার উপরে একটা বুদ্ধিদীপ্ত তীক্ষ্ণ মুখ। বয়স বলা অসম্ভব, 20 থেকে 40 যা খুশি হতে পারে। ভদ্রমহিলা সকলকে নমস্কার করে ভেতরে আহ্বান করলেন, কিন্তু সুশীলবাবু গেলেন না। বললেন, আমি আজ আর বসছি না পাঞ্চালী, আমার একটা কাজ আছে। তাছাড়া তোমাকে কিছু প্রশ্ন করা থাকতে পারে, যা হয়তো আমার পক্ষে শোনা উচিত নয়। বলে তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে নেমে গেলেন। পাঞ্চালী কিছুক্ষণ সুশীলবাবুর চলে যাওয়া দেখলেন, তারপর অতিথিদের বসবার ঘরে এনে বসালেন। বসবার ঘরটি ছোট, কিন্তু ভারী সুন্দর করে সাজানো। আসবাবপত্র বা ঘর সাজানোর জিনিস বিশেষ কিছু নেই বটে, কিন্তু যা আছে তাদের মধ্যে গৃহকর্ত্রীর সুরুচি এবং শিল্পমনের প্রভাব ছড়িয়ে আছে। একটি বেতের সোফা সেট, কয়েকটি মোড়া, মেঝে শীতলপাটি, দেওয়ালে কয়েকটা ছবি আর একটা বুককেসে ঘরটাকে এমন একটা বৈশিষ্ট্য দিয়েছে যা হয়তো অনেক দামি দামি আসবাবপত্রে ভরিয়েও দেওয়া যেত না। পাঞ্চালী দময়ন্তীর সামনে একটা মোড়া টেনে নিয়ে বসলেন, তারপর কেটে কেটে বললেন, সুশীলবাবুর মুখে আপনার সম্পর্কে অনেক কথা শুনলুম। আপনি ইতিহাসের অধ্যাপিকা হয়েও শখের জন্য এইসব কাজ করেন। সুশীলবাবু কেন আপনাকে অ্যাপয়েন্ট করেছেন আমি জানি না, কিন্তু আপনি কি প্রমাণ করতে পারবেন যে দীপান্বিতা নির্দোষ? সে খোকা মানে প্রতাপকে খুন করেনি? সুশীলবাবু আপনাকে আমার সম্বন্ধে কি বলেছেন তা আমি জানি না, তবে স্পষ্টতই কথা বলেননি যে কাউকে দোষী বা নির্দোষ প্রমাণ করা আমার কর্তব্য নয়। কোনো ঘটনার পিছনের কারণ সম্পর্ক খুঁজে বের করে
তার বিশ্লেষণী যেমন ঐতিহাসিকের কর্তব্য, আমারও তাই। দীপান্বিতা তার স্বামীকে দুপুরবেলা তার নিজের ঘরে গুলি করে মেরেছে, এটা ঘটনা, কিন্তু তার এখানেই শুরু এবং এখানেই শেষ তা নয়। আমাদের একথা বিশ্বাস করার কারণ আছে যে এই দুর্ভাগা দম্পতি একটা দীর্ঘদিনের অতি নিষ্ঠুর ষড়যন্ত্রের শিকার। এই ষড়যন্ত্রের মূল খুঁজে বের করব, এরকম কথাই আমি সুশীলবাবুকে দিয়েছি। আপনি কি সেই ষড়যন্ত্রের মূল এ বাড়িতে পাবেন বলে আশা করেন? দেখুন, কিছু পাবো সে আশা না থাকলে এই বাড়িতে আসবো কেন বলুন? ইচ্ছে হোক অনিচ্ছে হোক, এই নাটকে আপনার অবদান তো কিছু কম নয়। না, এই নাটকে আমার কিছু মাত্র অংশ নেই। এই বিয়েতে আমার মত ছিল না। খোকাকে বহুবার বলেছি, এখনো সময় আছে, চলে আয়। আমার কথা তখন শোনেনি। আমার যদি কোনো অংশ থাকতো তাহলে ওর এরকম পরিণতি হতো না। এই বিয়েতে আপনার মত ছিল না? দীপান্বিতা ভালো মেয়ে ছিল না। পুরনচণ্ডী স্বভাব, প্রচণ্ড খামখেয়ালি আর অত্যন্ত পুরুষ ঘেঁষা মেয়ে ছিল। কলেজে পড়তেই ওর অনেক বদনাম ঘটেছিল, আর শেষে তো একেবারে বয়ে গিয়েছিল। ওরকম নোংরা একটা মেয়েকে খোকার স্ত্রী হিসেবে কল্পনাই করা যায় না। আর হবে নাই বা কেন? যার রক্তে দোষ সে শত চেষ্টা করলেও কি কখনো ভালো হতে পারে? দীপান্বিতার রক্তে দোষ ছিল, এটা আপনি বিয়ের আগেই জানতেন? জানতুম বোধ হয়, বা পরেও জেনে থাকতে পারি। তবে তাতে কিছু আসে যায় না। খোকাকে ঠেকাতে পারলুম? সে দীপান্বিতার রূপ দেখল, তার বাবার টাকা দেখল, ফ্যাক্টরি দেখল, আর কোলে জল হয়ে গেল। বলল, মাসি, ওসব বাজে রটনা। আমি জানি সব ঠিক হয়ে যাবে। এই তো ঠিক হলো। আচ্ছা, আপনি বললেন যে দীপান্বিতা শেষ দিকে একদম বয়ে গিয়েছিল, তার মানে কি? আমি তা সঠিক জানি না, তবে খোকার মুখে শুনলুম দীপান্বিতা বেলেল্লাপনার চূড়ান্ত করছিল। ক্লাবে যাবার নাম করে বেরিয়ে যেত, অনেক রাত্রে ফিরত। মাঝে মাঝে দিদির কাছে যাচ্ছি বলে কলকাতার বাইরে চলে যেত। রাতের পর রাত বাড়িই ফিরত না। আপনি এই ব্যাপারে সুশীলবাবুর সাথে কোনো কথা বলেননি? বলেছিলুম, তবে ওর কাছে এই প্রসঙ্গ পারলেই উনি বলতেন মেয়েকে উনিই সঙ্গে করে ক্লাবে নিয়ে যান, উনিই বড়া করে নিয়ে যান। স্বভাবতই উনি নিজের মেয়ের রেপুটেশন প্রোটেক্ট করবার চেষ্টা করতেন। মা মরা ছোট মেয়ে তো, কিন্তু তার ফল কি হলো? অন্যায়কে ধামাচাপা দিলে সেটা নিশ্চিহ্ন তো হয় না, বরং কোনো না কোনো সময় অবধারিতভাবে ফনা তুলে বেরিয়ে আসে। এক্ষেত্রেও তাই হলো। সুশীলবাবু অত্যন্ত ভালো মানুষ, তিনি মেয়েদের আদরই দিয়ে গেছেন, কিন্তু এসব সম্ভাবনার কথা তার মনেও আসেনি। সুশীলবাবু যে তার ছোট মেয়েকে আপনার সামনে প্রোটেক্ট করছেন, সত্যি কথা বলছেন না, এই বিশ্বাস আপনার হলো কি করে? কোনো প্রমাণ পেয়েছিলেন? না, আমি কোত্থেকে প্রমাণ পাবো? খোকা মাঝে মাঝে এসে যা বলতো তাই শুনেছি। আর সুশীলবাবুর প্রতি ওর অন্য সমস্ত ব্যাপারে গভীর শ্রদ্ধা ছিল, কেবল মেয়ের প্রতি অন্ধ ভালোবাসাটুকু ছাড়া। আশ্চর্য! দীপান্বিতারও ধারণা ছিল যে সুশীলবাবু প্রতাপকে অন্ধের মতো ভালোবাসতেন, তাকে নয়। যাকে সে কথা থাক। সুশীলবাবুর মুখে শুনলুম প্রতাপবাবুকে আপনি মানুষ করেছেন, সেটা কিভাবে হলো? আমার দিদি খোকা আর ওর ছোট বোন টুলুকে রেখে অল্প বয়সে মারা যান।
খোকার তখন বয়স 7, টুলুর 4 হবে। আমার ভগ্নিপতি ছিলেন অত্যন্ত সাধু প্রকৃতির লোক, আর দিদিকে অসম্ভব ভালোবাসতেন। তিনি দ্বিতীয়বার বিয়ে করবেন না এ কথা পরিষ্কারভাবে সকলকে জানিয়ে দিয়েছিলেন। তারপর হঠাৎ একদিন 2 ছেলে মেয়েকে আমাদের বাড়িতে এনে রেখে সংসার ত্যাগ করে সন্ন্যাস দিলেন। আমার তখন বছর 16 বয়স, ম্যাট্রিক দিয়ে বাড়িতে বসে আছি। কাজেই ওদের দেখাশোনার ভার আমার উপরেই পড়ল। আইএ পাশ করার পর আমার বিয়ে হয়। আমার শ্বশুরবাড়ি জোড়াবাগানে, বিশাল বাড়ি, পুকুর, টেনিস কোর্ট, কি নেই। অথচ থাকার মধ্যে ছিলেন আমার শ্বশুর, শাশুড়ি, ভাসুর, যা আর 2 ভাসুরপো। আমার বিয়ের কিছুদিনের মধ্যেই ভাসুর বালিগঞ্জে বাড়ি করে উঠে গেলেন, আর তার কয়েক মাসের মধ্যেই আমার স্বামী মারা গেলেন। আমি পড়লুম এক প্রকাণ্ড নিঃসঙ্গতার মধ্যে। তখন আমার শ্বশুর শাশুড়ির অনুরোধে খোকাকে নিয়ে এলুম আমার কাছে মানুষ করার জন্য। ততদিনে জামাইবাবুও গত হয়েছেন। সেই থেকে ও আমার কাছেই রয়ে গেল 24 বছর বয়স পর্যন্ত। আপনি আর্টিস্ট হলেন কি করে? আমার শ্বশুরমশাই যোগেশ ভট্টাচার্য অতীতের একজন খুব নামজাদা আর্টিস্ট ছিলেন। উনি আমাকে বিএ পাশ করার পর আর্ট স্কুলে ভর্তি করে দেন। আমার প্রথম প্রদর্শনীর ব্যবস্থাও উনিই করে দিয়েছিলেন। আপনি এখন কিছু করেন, মানে রোজগারপাতি? হ্যাঁ, করি। আমি অক্টিভ অ্যাডভার্টাইজিং এজেন্সির একজন ডিরেক্টর। আপনি দ্বিতীয়বার বিয়ে করেননি কেন? সমাজের নিয়মের জন্য, না অন্য কোনো কারণ ছিল? কোনো সংস্কারের আমি ধার ধারি না। করা হয়নি খোকার জন্য। নতুন করে কোনো সংসার পাতলে সেখানে খোকার কোনো স্থান নাও থাকতে পারত। কিন্তু এসব প্রশ্ন কেন? আপনি কি আমার জীবনের ইতিহাস জানবার জন্য এখানে এসেছেন? না, ঠিক তা নয়। আমার এখানে আসা অন্যতম উদ্দেশ্য ছিল প্রতাপবাবুর চাকরির জীবনের বাইরে কোনো বন্ধু বান্ধব ছিল কিনা সে সম্পর্কে খোঁজ নেওয়া। না, খোকার সেরকম অন্তরঙ্গ বন্ধু কেউ ছিল বলে আমার জানা নেই। সে ছিল তার বাবার মতো গম্ভীর, ইন্ট্রোভার্ট আর নরম প্রকৃতির। দোষও ছিল, তাও তার বাবার মতো। রেগে গেলে প্রচণ্ড ক্ষেপে যেত। এরকম ছেলের ইয়ার দোষ থাকা কঠিন। অচ্যুত শীল বলে কারোর নাম কখনো শুনেছেন ওর মুখে? না, কখনো নয়। ও, আর একটা কথা, প্রতাপবাবুর বিয়ের আগের কোনো ছবি আছে আপনার কাছে? আছে, তবে ফটোগ্রাফ নয়, আঁকা ছবি। ওই যে ওইটে, খোকার বিয়ের মাস 6 আগে আঁকা। এই ছবিটি অনেকগুলি প্রাইজ পেয়েছে। আমার অন্যতম শ্রেষ্ঠ কাজ। ছবিটি বেশ বড়, প্রায় 36 ইঞ্চি লম্বা, 24 ইঞ্চি চওড়া। গাঢ় বাদামি আর সবুজ রঙে আঁকা একটি প্রায়ান্ধকার কুয়াশাচ্ছন্ন অতিকায় মহিরুহ বন। নিচে বড় বড় পাতার ঝোপ, আর সেই জঙ্গলের ভেতর থেকে ছুটে আসছে গ্রিক বনদেবতা প্যানের মতো একটি মানুষ। গ্রিক ভাস্কর্যের মতোই সুঠাম সুন্দর শরীর, মাথায় ফুলের মুকুট, আর এক হাতে একটি পুষ্পিত গাছের ডাল। মানুষটি বিবস্ত্র। একটি ঝুঁকে থাকা ঝোপের পাতায় কোনো রকমে তার লজ্জা নিবারণ হয়েছে বটে, কিন্তু তার নগ্নতা নয়, বরং দৌড়ে আসা স্বচ্ছন্দ, স্বাভাবিক এবং দৃপ্ত ভঙ্গি দর্শককে আকৃষ্ট আর মুগ্ধ করেছে। অথচ তার মুখে কোনো উল্লাস বা অতিরিক্ত হর্ষের কোনো অভিব্যক্তি নেই।
তার বদলে রয়েছে একটি সরল আত্মহারা বিহবল ভাব, যেন সুন্দরী প্রকৃতি তাকে মোহবিষ্ট করে রেখেছে। বলাই বাহুল্য এই মানুষটি প্রতাপ চৌধুরী। দময়ন্তী কিছুক্ষণ তন্ময় হয়ে ছবিটা দেখল, তারপর দীর্ঘশ্বাস ফেলে বলল, খুব সুন্দর ছবি। পাঞ্চালী ভারী গলায় বললেন, হ্যাঁ, অনেকেই ছবিটি কিনতে চেয়েছেন, আমি দিইনি। ছবিটা শেষ কবে প্রাইজ পেয়েছে? খোকা মারা যাওয়ার মাস 2 আগে। তারপর আর কোনো এক্সিবিশনে পাঠাইনি, পাঠাবও না। সবই হলো, কিন্তু আমার একটা অনুরোধ আছে। কি বলুন? দীপান্বিতার পরিবারের একটা কলঙ্কের ইতিহাস আছে। এই খবরটা আপনি বিয়ের আগে জানতেন না পরে জেনেছিলেন, সে কথা তো আপনি বললেন আপনার মনে নেই। তা আমার অনুরোধ হলো, এই ব্যাপারটা একটু মনে করবার চেষ্টা করবেন, আর কিভাবে জেনেছিলেন সেটাও। যদি মনে পড়ে আর কি পরবর্তীকালে, তাহলে সঙ্গে সঙ্গে আমাকে একটু টেলিফোন করে জানিয়ে দেবেন। বেশ, তাই করব। তাতে যদি আপনার বা অন্য কারোর উপকার হয় তো মন্দ কি? চন্দ্রহাস অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে শিবেন বলল, চমৎকার। হাহ, দুজনেই দুজনকে আপ্রাণ সন্দেহ করে যাচ্ছে, অথচ সেটাই খোলসা করে কথা বলছে না। বললে হয়তো এরকম ব্যাপারটা হতো না। দময়ন্তী অন্যমনস্কভাবে বলল, না, তা হতো না। শিবেনবাবু, বিকেলবেলা একটা গাড়ি বন্দোবস্ত করতে পারবেন? নিশ্চয়ই। জিপে যাবেন না আমার গাড়িতে? আপনার গাড়িটা হলেই ভালো হয়। অসুবিধা হবে না তো? আপনি রমলাকে আনুন না, ভালোই হবে। আরে অসুবিধা হবে কেন, কি যে বলেন বৌদি। আচ্ছা ঠিক আছে, রমলাকে নিয়ে আসা যাবে। 4টে নাগাদ আসি? হ্যাঁ হ্যাঁ। ভালোই হবে, উইকেন্ড আউটিং। হ্যাঁ, তা কোথায় যাবেন? টিটাগড়? দময়ন্তী মৃদু হাসল, বলল, হ্যাঁ। ঠিক 4টের সময় শিবেন সস্ত্রীক এসে হাজির হলো। সমরেশকে একটু আড়ালে পেয়ে জিজ্ঞেস করলো, কিরে, তোর গিন্নির কাছ থেকে কোনো ক্লু পেলি নাকি? সমরেশ মাথা নাড়ল, বলল, না, একেবারে নির্বাক। সারা দুপুর মুখে বালিশ চাপা দিয়ে শুয়ে রইল, নট নরণচরণ, নট কিচ্ছু। তবে মনে হচ্ছে আর বেশি বাকি নেই। শিবেন সায় দিল, বলল, আমারও তাই মনে হচ্ছে। শিবরতন সান্যাল টিটাগড় ডেভিস কটন মিলসের সিনিয়র অ্যাকাউন্টেন্ট। মিলের ভেতরেই কোয়ার্টার্সে থাকেন। মোটা থপথপে চেহারা, মাথার সমস্ত চুল সাদা, কিন্তু ছেলের সঙ্গে মুখের চেহারায় দারুণ সাদৃশ্য। লুঙ্গি আর গেঞ্জি পরে ভদ্রলোক বেজার মুখে বারান্দায় বসে চা খাচ্ছিলেন। অতিথিদের দেখে আরও বিমর্ষ হয়ে পড়লেন। তাদের সম্বর্ধনা করতে এবং বাড়ির ভেতরে এসে বসাতে যে তার খুবই কষ্ট হচ্ছিল, সেটা তিনি বেশ স্পষ্টই বুঝিয়ে দিলেন। শিবরতনের স্ত্রী পুষ্পলতা কিন্তু একেবারেই অন্যরকম। তার 50 বছর বয়সটা কেবল তার চুলটাতেই আক্রমণ করে সাদা করে দিয়েছে, শরীরের বাকি অংশে বিশেষ দাঁত ফোটাতে পারেনি। সেটি এখনো ঋজু, বলিষ্ঠ এবং স্পষ্টতই কর্মক্ষম। শিবরতন বিষণ্ণ সরু মেয়েলি গলায় বললেন, আপনারা আসবেন সে কথা সুশীল আমাকে জানিয়েছিল বটে, কিন্তু মনে হয় যেন আজ নয়, আগামী শনিবারের কথা বলেছিল। হ্যাঁ, সেই রকমই কথা হয়েছিল, কিন্তু একটা বিশেষ কারণে আজই চলে আসতে হলো। কি কি বিশেষ কারণ? কতগুলি প্রশ্নের উত্তরের প্রয়োজন ছিল। আর 1 সপ্তাহ দেরি করা যেত না?
না, আর সেই জন্যই আসা। কি প্রশ্ন বলুন, যদি সাধ্যের মধ্যে হয় তো দেবো। আপনার ছেলের সঙ্গে সুচিস্মিতার যে প্রেম ছিল এ কথা সুশীলবাবু জানতেন? জানতো। তাদের বিয়ে দেননি কেন? কোনো বাধা ছিল? সে কথা সুশীলকে জিজ্ঞেস করবেন, সেই সঠিক জবাব দিতে পারবে। পুলিশ আপনার ছেলের বাড়ি সার্চ করে কিন্তু অনেক চিঠিপত্র পেয়েছে। এবারে কিন্তু সুচিস্মিতার সঙ্গে তার অবৈধ সম্পর্কের কথাটা পুলিশের কাছে অজানা থাকবে না। অসম্ভব। সুচি আমার ছেলেকে চিঠি লেখে না। তাদের মধ্যে কোনো সম্পর্কই পুলিশের বা কারো পক্ষে আইনত প্রতিপন্ন করা সম্ভব নয়। এইখানে আপনাদের একটু হিসেবের গন্ডগোল হয়ে গেছে। সুচিস্মিতার চিঠিপত্র হয়তো নষ্ট করে ফেলেছেন আপনারা, কিন্তু আপনাদের ভূতপূর্ব পুত্রবধূর চিঠিতে তো তার উল্লেখ আছে। সে কথাটা বোধহয় আপনাদের মনে ছিল না। আপনার ছেলের কথাটা একটু দেরিতে মনে পড়েছে, তাই সেই জন্য আর সকালবেলা কাঁদতে কাঁদতে হন্তদন্ত হয়ে আমার বাড়ি এসেছিলেন চিঠিগুলো ফেরত দেওয়ার অনুরোধ জানাতে। শিবরতনের বিষণ্ণ চোখে একটা ক্রোধের আগুন ধক করে জ্বলে উঠল। গলাটা একটু তুলে বললেন, আপনারা কি আমার ছেলের পাস্ট লাইফ সম্পর্কে ইনভেস্টিগেট করতে এসেছেন, না দীপান্বিতার খুনের ব্যাপারটা? শিবরতন বাবু, আমরা এসেছি আপনার ছেলের প্রেজেন্ট লাইফ নিয়ে ইনভেস্টিগেট করতে, আর সেই সঙ্গে খুনের ব্যাপারটা তো আছে। দুটো তো একেবারে সম্পর্কহীন তা তো নয়। শিবরতনের গলা আরও উঠল। বললেন, আপনি বলতে চান আমার ছেলে এই খুনের সঙ্গে জড়িত? জানেন আমি পুলিশ ডাকতে পারি। পুলিশ তো আমাদের সঙ্গেই আছে শিবরতন বাবু। আর আপনার ছেলে যদি জড়িত নাই হবে তাহলে বৃন্দাকে বড় করে পাঠিয়েছে কেন? বলা মাত্র পুষ্পলতা হঠাৎ গলার মধ্যে একটা বিকট শব্দ করে উঠলেন, আর শিবরতন তার থপথপে শরীরটা অবিশ্বাস্য ক্ষিপ্রতায় সোজা দাঁড় করিয়ে চিৎকার করে উঠলেন, দিস ইজ ইনসাল্ট। আমি মানহানির মোকদ্দমা করব, আপনাদেরকে জেল খাটাবো। হ্যাঁ। দময়ন্তী নির্বিকার মুখে বলল, আমরা কাল ব্ল্যাক ডায়মন্ডে বরাকর যাচ্ছি, 6:10 ট্রেন। তার আগে কিন্তু বাড়ি থেকে বেরোবেন না, তাহলে এই এরা মানে পুলিশ খামোখা প্রবলেম ক্রিয়েট করবে। শিবরতনের কানে শেষ কথাগুলো গেল বলে মনে হলো না, কারণ তিনি তখন দু চোখ বন্ধ করে ষাঁড়ের মতো চিৎকার করছেন, গেট আউট, গেট আউট। বাড়ি থেকে বেরিয়ে শিবেন বলল, বলছি বৌদি, এখানকার থানায় একটা খবর দিয়ে যাই, শিবরতনকে সস্ত্রীক আটকে দিক। দময়ন্তী মাথা নাড়ল, বলল, না, তা দরকার হবে না। আচ্ছা একটা কথা বলুন তো, সুচিস্মিতার সঙ্গে সাত্তকীর ব্যাপারটা ধরলেন কি করে? অনুমান। তবে এই সিদ্ধান্তের পিছনে যেসব যুক্তি আছে সেগুলো আমি পরে বলবো, এখন না। আর বৃন্দা? সেও অনুমান। আচ্ছা, ভালো কথা, এখান থেকে বরাকরে যোগাযোগ করা সম্ভব? সম্ভব। কি করতে হবে? হ্যাঁ বলছি। আচ্ছা, আজ রাত থেকে রামানুজ লাহিড়ীর বাড়ি থেকে যারা বেরোবে তাদের যেন সযত্নে অনুসরণ করা হয়। তারা কোথায় গেল, কার সঙ্গে দেখা করলো, তার সমস্ত রিপোর্ট কাল সকালে কিন্তু আমাদের চাই। এটা ভীষণ ইম্পর্ট্যান্ট। আর কোনো একটা ইঙ্গিতে যদি দরকার হয় চট করে বাড়ি ঘেরাও করার বন্দোবস্তও যেন থাকে। শিবেন গাড়ির দরজাটা খুলতে খুলতে বলল, বেশ তাই হবে, কিন্তু ব্যাপারটা যে কি হচ্ছে এখনো কিন্তু বুঝতে পারছি না। দময়ন্তী গম্ভীর মুখে বলল, আমি পারছি। সন্দেহ যদিও বিশেষ কিছু আর নেই, তবে কেবল কাল বরাকর না যাওয়া পর্যন্ত সম্পূর্ণভাবে নিঃসন্দেহ বোধটা আমি করতে পারছি না। বরাকর স্টেশনের বাইরে একপাশে সাইকেল রিক্সা আর কয়েকটা গাড়ির মাঝখানে
ট্রাউজার্স আর বুশশার্ট পরা যে দীর্ঘদেহী অল্প বয়সী ভদ্রলোক দাঁড়িয়েছিলেন, শিবেন তার সঙ্গে দময়ন্তী আর সমরেশের পরিচয় করিয়ে দিল। বলল, আচ্ছা আলাপ করিয়ে দিই, এ হচ্ছে ইন্দ্রজিৎ ঘোষ, এখানকার ওসি। খুব বুদ্ধিমান কর্মঠ ছেলে। কি হে ইন্দ্রজিৎ, যেমন যেমন বলেছিলাম সেরকম করেছো তো? ইন্দ্রজিৎ একটু বুক চিতিয়ে মৃদু হেসে বললেন, হ্যাঁ স্যার, সব ঠিক আছে। রিপোর্টটা কি এক্ষুনি দেবো স্যার, না থানায় গিয়ে নেবেন? না না, থানায় আর যাবো না, আপনি এখানেই বলুন। ইন্দ্রজিৎ একটু চিন্তা করে নিয়ে বললেন, বেশ, তবে সংক্ষেপে বলে নিচ্ছি। কাল সন্ধেবেলা আমাদের খবর পাওয়ার পর থেকে আর এখন পর্যন্ত যা যা ঘটেছে তা হলো, একজন বয়স্ক ভদ্রলোক, খুব সম্ভব মিসেস লাহিড়ির বাবা, রাত্রে ট্রেনে লাহিড়ি বাড়িতে এসেছেন। তিনি আজ মর্নিং ওয়াকে বেরিয়েছিলেন, বাজার করে ফিরেছেন। 2, একজন সন্দেহজনক চেহারার ভদ্রলোক একটা ফিয়াট গাড়িতে আজ 10টা নাগাদ এসে পৌঁছেছেন। আমি স্টেশনের রওনা হওয়া পর্যন্ত বাড়ি থেকে বেরোননি। তাকে খুব উত্তেজিত দেখাচ্ছিল। 3, মিসেস লাহিড়ি কাল রাত্রে একবার বেরিয়েছিলেন, ডাক্তারের কাছে গিয়েছিলেন। আচ্ছা, লাহিড়ি বাড়িতে রামানুজ লাহিড়ি আর তার স্ত্রী ছাড়া আর কে কে থাকেন? থাকেন মিস্টার লাহিড়ির মা, বৃদ্ধা মহিলা, আর একটি আশ্রিতা মেয়ে, বছর 12 বয়স, নাম বোধহয় ইরা। আর 3 জন ঝি, চাকর, রান্নার লোক ইত্যাদি। তাদের ওপর নজর রাখেননি? ইন্দ্রজিতের ভুরু কুঁচকে গেল। বললেন, না, তারা সকলেই পুরনো লোক, স্থানীয় লোক, আর এখানকার সকলেরই পরিচিত, সেই জন্যে। না না, ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই। বাড়ি ঘেরাও করার ব্যবস্থা করেছেন তো? হ্যাঁ, আমাদের লোক চারিদিকেই আছে। ভোর থেকে বংশীধর, এই বংশীধর, আওয়াজ পেলেই বাড়ি ঘিরে ফেলা হবে কিন্তু, মনে রাখবেন। হ্যাঁ, চিচিং ফাঁক আর বংশীধরের মধ্যে যেন গুলিয়ে ফেলো না। সমরেশের কথা শেষ হতে না হতেই শিবেন ভয়ানক উত্তেজিত হয়ে দময়ন্তীকে বলল, বৌদি, দেখুন দেখুন কে রিকশাতে উঠছে। দময়ন্তী মৃদু হেসে বলল, পাঞ্চালী ভট্টাচার্য। চলুন আমরাও যাই। আপনি কি গাড়ি এনেছেন ইন্দ্রজিৎ বাবু? ইন্দ্রজিৎ মাথা নেড়ে একটা অ্যাম্বাসেডর গাড়ির দিকে আঙুল দেখালো। সেদিকে যেতে যেতে সমরেশ বলল, কি করে যে কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। প্রতাপ চৌধুরী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রায় সকলেই দেখছি আজ এখানে। দময়ন্তী মৃদু হেসে বলল, শিবরতন বাবুরাও আসবেন, তবে একটু বাদে, বর্ধমান পর্যন্ত লোকালে এসে বাকিটা বাসে। লাহিড়িদের বাড়িটা বরাকরের ঘিঞ্জি বাজার এলাকাতে হলেও অন্য বাড়িগুলোর তুলনায় একটু স্বতন্ত্র। প্রথমত, বাড়িটার চারদিকে বেশ কিছু জমি আছে। দ্বিতীয়ত, বাড়িটা খুব মজবুত আর খুব পুরনো, যদিও এখন হতশ্রী অবস্থা। আর তৃতীয়ত, একতলা কটেজ টাইপের বাড়ি, চারদিকে ন্যাড়া কুদর্শন 3-4 তলা বাড়িগুলোর মতো নয়। ইন্দ্রজিৎ ঘোষের গাড়ি যখন লাহিড়ি বাড়ির লোহার গেটের সামনে এসে দাঁড়ালো, তখন ভেতরে জমির ওপর একটা নীল রঙের ফিয়াট দণ্ডায়মান দেখা গেল, যদিও কোনো জনমনস্যই দেখা গেল না। ইন্দ্রজিৎ সমরেশদের গেটের সামনে নামিয়ে দিয়েই চলে গেল, তবে বলা বাহুল্য বেশি দূরে নয়। শিবেন গেট খুলে সকলকে নিয়ে একটু ভেতরে যেতেই সদর দরজা দিয়ে সাত্তকী সান্যালকে বেরিয়ে আসতে দেখা গেল। সাত্তকী অত্যন্ত অন্যমনস্ক এবং চিন্তিত ছিলেন, কারণ বেশ খানিকটা এগিয়ে এসে তবেই নবাগত অতিথিদের দেখতে পেলেন, আর দেখেই ভূত দেখার মতো চমকে উঠলেন। আরে এ কি আপনারা? ছোট মামা যে বললেন আপনারা আগামী শনিবারে বড়া করে আসছেন। হ্যাঁ, সেই রকমই প্ল্যান ছিল প্রথমে, বিশেষ কারণে প্ল্যানটা চেঞ্জ করতে হলো।
বিশেষ কারণ কি বিশেষ কারণ? সেটা একটু পরেই জানতে পারবেন। আপাতত ভেতরে তো চলুন। ভেতরে? মানে আমি তো কলকাতা যাচ্ছি। একটু পরে যাবেন, আমরাও তো ফিরবো, একসঙ্গেই যাওয়া যাবে না হয়? হ্যাঁ, তার মানে মানে আপনি কি আমাকে অ্যারেস্ট করছেন? আরে না না, এখনো করছি না, কিন্তু যদি সরে পড়ার তালে থাকেন তাহলে করব। সরে পড়া? আরে না 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 না, সরে পড়বো কেন? বেশ, তো চলুন ভেতরেই যাওয়া যাক। বলে উনি পিছনে ফিরতে না ফিরতেই বাড়ির ভেতর থেকে হন্তদন্ত হয়ে বেরিয়ে এলেন সুশীল বাবু। তার মুখ লাল, চোখে ক্রুদ্ধ দৃষ্টি। ভদ্রলোক হয়তো ভাগ্নেকে কিছু বলতেন, কিন্তু তার পেছনে অন্য তিনজনকে দেখে থমকে গেলেন। আশ্চর্য হয়ে বললেন, এ কি আপনারা? হ্যাঁ, চলে আসছে হলো। ভেতরে যেতে পারি? সুশীলবাবু ইতস্তত করে বললেন, বাড়ি তো আমার নয়, আমি অনুমতি দেবার কে? তাহলে বাড়ির লোকেদের একটু ডেকে দিন, তাড়াতাড়ি অনুমতি নিয়ে ঢোকা যাক। হ্যাঁ, ডেকে তো দেবো, কিন্তু কি হয়েছে? সুচিস্মিতা কি খুবই উত্তেজিত হয়ে পড়েছে? দময়ন্তীর প্রশ্ন শুনে সুশীলবাবু আর তার ভাগ্নে দুজনেই চমকে উঠলেন। আপনি কি করে জানলেন? সেটা আমি পরে বলবো, তবে সুচিস্মিতা কেন উত্তেজিত হয়ে পড়েছে বা কান্নাকাটি কেন করছে তা তো আপনি জানেন সুশীলবাবু। সুশীলবাবু মাথা নাড়লেন। না, তবে আজ সকালে সাত্তকীবাবুর সঙ্গে এক প্রস্ত কথা কাটাকাটি পর হয়েছে, তাই তো? তা কি নিয়ে হয়েছিল আপনি কি জানেন কিছু? আগে না। আপনার জামাইকে একটু ডাকবেন। সে তো দেখে এলুম সূচিকে সান্ত্বনা দিচ্ছে, যা হোক, তবু ডাকছি। দময়ন্তী সাত্তকীকে জিজ্ঞেস করল, সুশীলবাবু তার জামাইকে খুব ভয় পান, তাই না? সাত্তকী বিকৃত মুখে মাথা নাড়লেন, বললেন, হ্যাঁ, রামানুজ আগে অভদ্র ছিল, ইদানিং অসভ্য হয়ে গেছে। যাকে যা খুশি তাই মুখের ওপর বলে দেয়। কিন্তু আপনার সঙ্গে গত 2 বছর বোধহয় কোনো অভদ্র বা অসভ্য ব্যবহার করেননি, তাই না? বিস্ময় সাত্তকীর মুখ হাঁ হয়ে গেল। বললেন, হ্যাঁ, কিন্তু মানে সাত্তকীর কথা শেষ হওয়ার আগেই বাড়ির সামনে একটা সাইকেল রিক্সা এসে থামল। নামলেন মিসেস পাঞ্চালী ভট্টাচার্য। গেট খুলে ভেতরে ঢুকেই দময়ন্তীকে দেখে কিছু আশ্চর্য হয়ে এবং কিছুটা অসন্তোষে মুখ বিকৃত করে বললেন, হে কি, আপনি এখানে আজ? আমার এখানে আসাটা তো কোনো অদ্ভুত ঘটনা নয় মিসেস ভট্টাচার্য, বরং আপনার আসাটাই তো অদ্ভুত, তাই না? ভাইপোর শালীর শ্বশুর বাড়িতে কলকাতা থেকে এত দূরে। রামানুজ খোকার ভাইরা বটে, তবে আমার শ্বশুরবাড়ির সঙ্গে ওদের দুঃসম্পর্কের আত্মীয়তা আছে। আমি এদের খোকার বিয়ের আগে থেকেই চিনি। তবে খোকার বিয়ের পর থেকে বোধহয় আর আসেননি, তাই তো? না। আচ্ছা, তা তারপর এই এলেন? হ্যাঁ হ্যাঁ, কি বলতে চান আপনি? তেমন কিছুই না, তবে আপনার চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। এটা তো বোঝাই যাচ্ছে আপনি রামানুজ বাবুর সঙ্গে দেখা করতে আসেননি, এসেছেন সুশীল বাবুর সঙ্গে দেখা করতে। আসলে কাল আমরা চলে আসার পর আপনার খেয়াল হয়েছে যে আপনি কিছু সত্যি কথা আমাদেরকে না বলে চেপে গেছেন, যেটা পরে সবাই জানাজানি হয়ে গেলে প্রবলেম হতে পারে। তখন সুশীলবাবুর সঙ্গে যোগাযোগ করতে গিয়ে দেখেন যে তিনি এখানে চলে এসছেন, ব্যাস। তাই আজ আপনিও এখানে ট্রেন ধরে চলে এলেন। পাঞ্চালী ততক্ষণে অনেকটা সামলেছেন। চিবিয়ে চিবিয়ে বললেন, আপনার অনুমান অনেকটাই ঠিক, তবে কোন কথাটা চেপে গেছি সেটাও কি অনুমান করতে পারেন? দময়ন্তীর কথার মধ্যেই সুশীলবাবু সদর দরজা দিয়ে বেরিয়ে এসেছেন। তার মুখ চিন্তিত, বিমর্ষ। তার দীর্ঘ শরীরটা অল্প সামনে ঝুঁকে পড়েছে। দময়ন্তীর শেষ কটা কথা শুনে বিষণ্ণ গলায় বললেন,
হ্যাঁ, পরিচয় ছিল। এই বাড়ির এই লনেই প্রতাপের সঙ্গে দীপুর পরিচয় করিয়ে দেওয়া হয়। সেই অনুষ্ঠানে পাঞ্চালীও উপস্থিত ছিল, বরের ঘরের মাসি আর কনের ঘরের পিসি হিসাবে। পাঞ্চালী একটা যুদ্ধংদেহী ভাব করে বললেন, হ্যাঁ ছিল, তাতে কি হয়েছে? না, কিছুই হয়নি, তবে এটা একটা ইনফরমেশন। যাই হোক, কি সুশীল বাবু, আপনার জামাই কি আমাদের বাড়িতে ভেতরে যাওয়ার অনুমতি দেবে আজকে? না, যদি সার্চ ওয়ারেন্ট এনে থাকেন তাহলেই ঢুকতে পারেন, তা নইলে নয়। আর উকিলের উপস্থিতি ছাড়া রামানুজ আপনার সঙ্গে কথা বলতে বা আপনার কোনো প্রশ্নের জবাব দিতে রাজি নয়। দময়ন্তী দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি এরকমই আশা করেছিলাম। শিবেনবাবু, বংশীধরকে একবার বলবেন সার্চ ওয়ারেন্টটা নিয়ে আসতে। শিবেন সজোরে মাথা নেড়ে বলল, নিশ্চয়ই, বলে গেটের কাছে গিয়ে হেঁড়ে গলায় বংশীধর বংশীধর করে চিৎকার করতে লাগলো। পাঞ্চালী আশ্চর্য হয়ে বললেন, বংশীধর কে? একজন কনস্টেবল, তার কাছে ওয়ারেন্টটা আছে। বলতে বলতে থেমে গেল, কারণ তখন সদর দরজায় একটি নারী মূর্তি এসে দাঁড়িয়েছে, যাকে দেখলে কিছুক্ষণ তাকিয়ে থাকতে হয়, কথা বলা যায় না। মেয়েটির বয়স 26, অসাধারণ সুন্দরী, কিন্তু এমন একটা স্নিগ্ধ অথচ গম্ভীর ব্যক্তিত্ব আছে যে তাকে দেখলে শীষ দিয়ে উঠতে ইচ্ছে হয় না। তবে তার কটা চুল আপাতত অবিন্যস্ত, চোখ দুটো কিঞ্চিত ফুলে আছে, মনে হয় একটু আগে কান্নাকাটি হচ্ছিল বা শরীর কোনো কারণে অসুস্থ। মেয়েটি সামান্য ভাঙা গলায় বলল, আপনার কনস্টেবল ডাকার কোনো দরকার নেই, আপনারা ভেতরে আসুন, কি দেখতে চান দেখে যান। কিন্তু শুচি, রামানুজ বারণ করেছিল যে। করুক বারণ, ওয়ারেন্ট দেখিয়ে বাড়ি সার্চ হবে, অসম্মানে তাহলে আর থাকবে কি? সবই তো গেছে, এটুকু অন্তত থাক। প্রতাপ আর দীপুর ঝগড়া হবে আর জগদীশ লাহিড়ীর ভদ্রাসন পুলিশ সার্চ করবে। এই তো তোমার ইচ্ছা, তাই হোক। শুচি, তুমি আমাকে ভুল বুঝছো। না, আমি কিছুই ভুল বুঝছি না বাবা। এই মহিলাকে অ্যাপয়েন্ট করেছো কেন তুমি? কি জানতে চাও তুমি এর কাছে, যা তুমি অলরেডি জানো না? আসলে প্রতাপের মৃত্যুর দায় তুমি নিজের ঘাড় থেকে নামিয়ে আমাদের ঘাড়ে চাপাতে চাও। আমি আগেও বলেছি, এখনো বলছি, প্রতাপের মৃত্যুর জন্য একমাত্র দায়ী তুমি, আর কেউ না। এখন দেখো এই মহিলা তোমার অপরাধ কতটা স্থালন করতে পারেন। এই যে, আপনারা ভেতরে আসুন, দেখে যান কি দেখতে চান। সুচিস্মিতার বাক্যবাণে সুশীলবাবু থরথর করে কাঁপতে কাঁপতে সিঁড়ির ওপর বসে পড়লেন। সাত্তকীকেও বেশ চঞ্চল বলে মনে হলো, কিন্তু দময়ন্তীর মধ্যে কোনো বিশেষ চাঞ্চল্য দেখা গেল না। স্থির দৃষ্টিতে সুচিস্মিতার দিকে তাকিয়ে অবিচল গলায় বলল, এতটার কোনো দরকার ছিল না মিসেস লাইরি। অবশ্য আপনার মানসিক অবস্থা বিশেষ ভালো থাকার কথাও নয়, বিশেষত আজ সকালে সাত্তকীবাবু আপনাকে যা বলেছেন তারপর থেকে। সুচিস্মিতা প্রায় চিৎকার করে উঠল। সাত্তকীদা কি বলেছে আপনি জানেন? সাত্তকী 2 হাত তুলে লাফিয়ে উঠলেন। না না সুচি, উনি কিছু জানেন না, ওনারা মাত্র অনুমান করছেন। একটা প্রাণঘাতী বিষাক্ত দৃষ্টিতে সাত্তকীকে স্তব্ধ করে দিয়ে সুচিস্মিতা হিস হিস করে উঠল। তুমি চুপ করে থাকো, কোনো কথা বলো না। বেশি কথা বললে তোমার কি দশা হবে তা তুমি খুব ভালো করেই জানো। মিসেস দাশগুপ্ত, আপনারা ভেতরে আসুন। দেখুন, আপনি কিন্তু গোড়াতে একটা ভুল করছেন। আমরা ঠিক আপনার বাড়ি সার্চ করবার জন্য আসিনি, তবে কিছু তো একটা খুঁজতে এসছি। আর সেটা হলো প্রতাপ চৌধুরীর হত্যাকাণ্ডের পিছনে যে সত্যিটা লুকিয়ে আছে সেটা বার করতে। সেই জন্য আপনার শ্বশুরবাড়ি আলমারি বা সিন্ধুক ঘাটা কোনো দরকার নেই, দরকার আছে আপনাদের সঙ্গে কথা বলা।
দময়ন্তীর কথায় সুচিস্মিতা একটু শান্ত হলো, দীর্ঘশ্বাস ফেলে বলল, বেশ, কথা বলতে চান বলবো, তবে আমার স্বামী বসবেন না। সদর দরজার সামনে সিঁড়ির ধাপের ওপর সবাই ছড়িয়ে ছিটিয়ে বসল। সুচিস্মিতা বলল, আপনি প্রশ্ন করতেই পারেন, তবে আমি জবাব দেব কিনা বলতে পারি না। আপনার বোনের শাস্তি হোক, আপনার সুখ শান্তি রসাতলে যাক, এই যদি আপনার কাম্য হয় তাহলে আপনি জবাব দেবেন না। তবে সত্যি গোপন করলে কেবল আইনের কাছে নয়, নিজের কাছেও যে ছোট হয়ে যাবেন মিসেস লাহিড়ী। কারণ যে নিষ্ঠুর ষড়যন্ত্র আপনার বোনকে বলি দিয়েছে তা হয়তো আপনাকেও দিতে পারে। শারীরিকভাবে কতটা দেবে জানি না, মানসিকভাবে তো বটেই। আপনি কি বলতে চাইছেন আমি যে পুরোপুরি বুঝতে পেরেছি তা নয়, তবে খানিকটা বোধহয় পারছি। ঠিক আছে, আপনি প্রশ্ন করুন। মিসেস লাহিড়ী, বৃন্দার যে একটা ক্রিমিনাল হিস্ট্রি আছে, এই ব্যাপারে আপনি কিছু জানেন? সুচিস্মিতা এই প্রশ্নে একটু চমকে উঠল, বলল, হ্যাঁ জানি, পুষ্প পিসির কাছে কাজ করতে এসেও শুধরে যায়। পিসি ওর বিয়েও দেন। সে তো অনেক দিন, বছর 14-15 তো বটেই। দময়ন্তী হঠাৎ সাত্তকীর দিকে ফিরে তাকিয়ে বলল, সাত্তকী বাবু, বৃন্দা আর আপনি সমবয়সী না? আমি যা শুনেছি ও এখন 32 আর আপনি 33, তাই তো? সাত্তকী ভীত গলায় বললেন, হ্যাঁ, হ্যাঁ, মানে তা হতে পারে। তা হতে পারে। আচ্ছা মিসেস লাহিড়ী, আপনাদের বাড়িতে 12 বছর বয়সে একটা আশ্রিতা মেয়ে আছে না, ইরা নামে? সে বৃন্দার মেয়ে, তাই তো? হ্যাঁ, তবে এই কথাটা তার কাছে গোপন রাখা হয়েছে। সে জানে সে লাহিড়ীদেরই এক অনাথ আত্মীয়। বড় ভালো মেয়েটি, তাকে যেন আবার এসবের মধ্যে টেনে আনবেন না। আপনার স্বামী খুব লেখাপড়া করেন, তাই না? হ্যাঁ, করেন। দময়ন্তী আর প্রশ্ন করল না, চুপ করে রইল। সুচিস্মিতা বলল, আর কিছু না, আর কিছু নয়। আর আপনার কিছু জানবার বাকি নেই? না শিবেন বাবু, সবই জানা হয়ে গেছে। মাঝখানে কয়েকটা মিসিং গ্যাপস ছিল, আজ বড় করে এসে সেগুলোও ফুলফিল হয়ে গেল। সুশীলবাবু সংশয় আর দ্বিধা জড়ানো গলায় বললেন, এই দীপু কি নির্দোষ মিসেস দত্তগুপ্ত? নির্দোষ না, নির্দোষ সে নয়। আপনারা তাকে খেলার পুতুলের মতো নাচিয়েছেন আর সে নেচেছে, তার দোষটা এখানেই ছিল। আমরা তার মানে? দময়ন্তী একটা জবাব দিতে যাচ্ছিল, শিবেন বাধা দিল, বলল, বৌদি, এভাবে নয়, আপনি গোড়া থেকে সব খুলে বলুন। যে ছবিটা আপনার কাছে পরিষ্কার আমাদের কাছে তো নয়। আমরা সবটা ভালো করে বুঝতে চাই, অবশ্য যদি কোনো অসুবিধা না থাকে। না না, আমার আর কোনো অসুবিধে নেই। অসুবিধে হতে পারে এদের, যারা সবাই মিলে নিজেদের স্বার্থের খাতিরে হোক, আত্মসম্মানের খাতিরে হোক, মানসিক বিকৃতির জন্যও দুটি নির্বোধ ছেলে মেয়েকে চূড়ান্ত সর্বনাশের মুখে ঠেলে দিয়েছে। সবকিছু বুঝেও বোঝেননি, দেখেও দেখেননি। যে হীন চক্রান্তের কথা আমাকে এবার বলতে হবে, এরা কেউ সেটা জানেন না, কারণ তারা কেউ জানতেও চাননি। সুশীলবাবু কম্পিত কণ্ঠে বললেন, আপনি বলুন মিসেস দত্তগুপ্ত, আমরা সবাই শুনবো। সুশীলবাবু যখন আমার কাছে আসেন তখন তার কথায় আমার প্রথমে মনে হয়েছিল যে এটা একটা অতি সাধারণ ঘটনা। স্বামী দুশ্চরিত্র, স্ত্রীর সঙ্গে সম্পর্ক রাখে না, অথচ শ্বশুরের পয়সার প্রতি এতই লোভ যে তার বাড়ি ছেড়েও যায় না। কাজে খণ্ডিতা নায়িকা স্ত্রীর মনে জিজ্ঞাসা জাগতেই পারে। তারই পরিণতি এই খুন, অর্থাৎ পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড।
সমাজের কাছে এহেন প্রতিঘাতিনী সতী সহানুভূতি পেতে পারে, আইনের কাছে পায় না। কিন্তু সমস্ত ঘটনা শোনার পর কয়েকটা জায়গায় খটকা লাগলো। প্রথমত, পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড যদি হবে তাহলে গুলি করে মারার কি দরকার ছিল? এসব ক্ষেত্রে তো মেয়েরা সাধারণত বিষ দিয়ে থাকে, অথচ দীপান্বিতা এমনভাবে তার স্বামীকে মেরেছে যেন সেটা একটা গ্রেভ অ্যান্ড সাডেন প্রভোকেশন থেকে করা। এই গ্রেভ অ্যান্ড সাডেন প্রভোকেশন প্রমাণ করতে পারলে অধিকাংশ ক্ষেত্রে হত্যাকারী ছাড়া পেয়ে যায়। তবে কি এটা দীপান্বিতা সাজিয়ে গুছিয়ে করেছে? গুলি করে মেরে হইচই করে আত্মরক্ষার জন্য মেরেছি বলে আইনের চোখে ধুলো দেওয়ার চেষ্টা? তাই যদি হয় তবে ধরে নিতে হয় যে এটা একটা অনেক ভেবেচিন্তে তৈরি করা ষড়যন্ত্র। তাহলে দীপান্বিতা আত্মরক্ষার জন্য মেরেছি বলে এমন নির্বোধের মতো একটা কথা বললো কেন যে প্রতাপের পকেটে অস্ত্র আছে? আসলে প্রতাপের পকেটে ছিল একটা নকল হীরের আংটি, অথচ দীপান্বিতা এতই নিশ্চিত যে সেই আংটির কথা শোনা মাত্র সে তার বাবাকে দোষারোপ করে সকলের সঙ্গে দেখা সাক্ষাৎ বন্ধ করে দিল। এরকম হলো কেন? যে এমন সুন্দর একটা ষড়যন্ত্র করতে পারে সে কি এতটা বোকা হতে পারে? এক্ষেত্রে স্বভাবতই মনে হতে পারে যে দীপান্বিতা যা বলছে তার মধ্যে কিছুটা সত্য থাকলেও থাকতে পারে। এ কথা তো ঠিকই যে প্রতাপ তার সঙ্গে কোনো সম্পর্ক রাখে না। সেদিন সে তাড়াতাড়ি অফিস থেকে ফিরে তার ঘরে গিয়েছিল। হয়তো দীপান্বিতা তার চোখে মুখে এমন কিছু দেখেছিল যে সত্যি সত্যি আত্মরক্ষার জন্যই সে গুলি চালায়। এখানে দ্বিতীয় প্রশ্ন, সেদিন যে প্রতাপ তাড়াতাড়ি অফিস থেকে ফিরবে সে কথা দীপান্বিতা জানলো কি করে? এই প্রশ্নটা জরুরি, কারণ সুশীল বাবুর কথায় আমরা জেনেছি দীপান্বিতা নিচে বসার ঘরে তার সঙ্গে বসে গল্প করতে করতে হঠাৎ উঠে ওপরে চলে যায়। তার একটু পরেই আসে প্রতাপ, আর তার কয়েক সেকেন্ডের মধ্যে ঘটনাটা ঘটে যায় যেন দীপান্বিতা আগেই তৈরি হয়েছিল যাতে প্রতাপ আসা মাত্র গুলি করতে পারে। এটা কি করে সম্ভব হলো? তাকে কেউ খবর দেয়নি, দিলে সুশীলবাবু সে কথা জানতে। প্রতাপ অফিস থেকে সোজা ফিরলে বসার ঘরের সামনে দিয়ে আসতো না, কাজেই দীপান্বিতার পক্ষে তাকে দেখা সম্ভব হতো না। তাহলে একটি মাত্র সম্ভাবনা, সে প্রতাপকে রাস্তা পার হয়ে আসতে দেখেছিল। সুশীলবাবু জানলার দিকে পেছন করে বসেছিলেন বলে তাকে দেখতে পাননি। এদিকে সুশীল বাবুর কথায় জানতে পারছি যে বেশ কিছুদিন যাবৎ দীপান্বিতা উদ্বিগ্ন হয়েছিল। সে ছটফট করতো, জানলা দিয়ে বাইরে তাকিয়ে থাকতো। অথচ যদি তার প্রতাপকেই ভয় ছিল তাহলে তো সে তার ব্যালকনি থেকে তার গতিবিধির উপর যথেষ্ট নজর রাখতে পারত। আর অফিস থেকে তো প্রতাপ রোজই বাড়ি ফিরছে, সেদিনই গুলি করতে গেল কেন? সেদিন এমন কি ঘটেছিল যা অদ্ভুত বা অস্বাভাবিক? তিনটে ঘটনা। প্রথম, প্রতাপের তাড়াতাড়ি অফিস থেকে বেরোনো। দ্বিতীয়, বাড়ি আসতে যে সময় লাগার কথা তার চেয়ে 20 মিনিট বাদে রাস্তার উল্টো দিক দিয়ে আসা। তৃতীয়, প্রতাপের দীপান্বিতার ঘরে যাওয়া। আমি তৃতীয় ঘটনাটা নিয়ে আগে আলোচনা করছি। প্রতাপ দীপান্বিতার ঘরে সেদিন গিয়েছিল কেন? তার পকেটে একটা আংটি দেখে আমরা সকলেই ধরে নিয়েছি যে তার উদ্দেশ্য ছিল স্ত্রীর মানভঞ্জন। তা বলে ভর দুপুরবেলা লাঞ্চের আগে তাড়াতাড়ি অফিস থেকে বেরিয়ে 20 মিনিটে একটা নকল হীরের 2 টাকা দামের আংটি কিনে? অবিশ্বাস্য, হাস্যকর, অসম্ভব ব্যাপার। আসলে প্রতাপ তার স্ত্রীর ঘরে গিয়েছিল তাকে শাসাতে, ভয় দেখাতে বা অপমান করতে। কারণ সেই আংটি। প্রতাপ তার স্ত্রীকে সন্দেহ করত, এটা আমরা জানি। অনুমান করতে অসুবিধে হয় না যে সেই আংটিটা কোনোভাবে সেই সন্দেহ সঞ্জাত ঈর্ষাকে প্রবলভাবে বাড়িয়ে তুলেছিল। তাই ক্রুদ্ধ, উত্তেজিত, হয়তোবা রক্তচক্ষু স্বামী গিয়েছিল স্ত্রীর সঙ্গে বোঝাপড়া করতে। আমার অনুমান যে মিথ্যে নয় তার সবচেয়ে বড় প্রমাণ প্রতাপের মৃতদেহের অবস্থান। দীপান্বিতা যখন তাকে গুলি করে তখন সে ঘরের অনেকটা ভেতরে চলে এসেছে।
সে মানভঞ্জন করার উদ্দেশ্যে মিষ্টি মিষ্টি কথা বলতে বলতে গুটি গুটি ভেতরে আসেনি। কারণ যে সময়ের মধ্যে ঘটনাটা ঘটে তার মধ্যে অত সবে সুযোগ ছিল না। সে ঢুকেছিল হুড়মুড় করতে করতে, উত্তেজনায় অধীর হয়ে, কিন্তু কোনো কথা বলার সুযোগ পায়নি বলে আমার ধারণা। পকেট থেকে আংটিটা পর্যন্ত বের করতে পারেনি। এবার দ্বিতীয় ঘটনা। হঠাৎ অফিস থেকে তাড়াতাড়ি বেরিয়ে 20 মিনিট ধরে রাস্তার ওপারে কি করছিল প্রতাপ? চুল কাটছিল না নিশ্চয়ই। আংটি কিনতে গিয়েছিল? অসম্ভব। মিষ্টির দোকানে মিষ্টিও খাচ্ছিল না নিশ্চয়ই। তবে বাকি রইল পোস্ট অফিস। এতে কোনো সন্দেহই থাকতে পারে না যে প্রতাপ সেখানে গিয়েছিল আংটিটা নিতে। কেউ তাকে খবর দিয়েছিল যে সেদিনই তার স্ত্রীর নামে একটা হীরের আংটি আসছে। সেটা পোস্টমাস্টারও হতে পারেন, অন্য কেউ হতে পারে। প্রতাপ আংটিটা দেখে ক্ষিপ্ত হয়ে ওঠে। ওটা যে নকল হিরে সেটা বুঝতেও পারে না। তারপরেই ছোটে বাড়ির দিকে দীপান্বিতার সঙ্গে বোঝাপড়া করতে। এটা থেকে এও বোঝা যায় যে কেন সে সেদিন তাড়াতাড়ি অফিস থেকে বেরিয়ে পড়েছিল। তার মানে আংটিটা একটা টোপ। কেউ দীপান্বিতার নামে আংটি পাঠিয়ে প্রতাপকেও খবর দিয়ে রেখেছিল যাতে সে ক্ষেপে ওঠে। ঠিক তাই। সেই সঙ্গে দীপান্বিতাকেও জানিয়ে রেখেছিল যে প্রতাপের নামে হয়তো বিদেশ থেকে ডাক মারফত একটা অস্ত্র আসছে। সেটা পেলেই সে দীপান্বিতাকে আর তার বাবাকে খুন করে বসবে। কাজে পোস্ট অফিস থেকে বেরিয়ে রক্তচক্ষু প্রতাপকে বাড়িতে আসতে দেখে এবং প্রথমেই হুড়মুড় করে তার ঘরে ঢুকে পড়তে দেখে দীপান্বিতা আত্মরক্ষার জন্য গুলি চালায়। প্রতাপের পকেটে সত্যি সত্যি কি আছে সেটা যাচাই করার তার কাছে কোনো সময় ছিল না। তবে পুরো কাজটাই গ্রেভ অ্যান্ড সাডেন প্রভোকেশনে করা। কিন্তু অন্তরালে থেকে এই প্রভোকেশনটি সৃষ্টি করেছিলেন যিনি, তিনি খুব ভালোভাবেই জানতেন যে এটা কোনো মতে আদালতে প্রমাণ করা যাবে না। দীপান্বিতার ফাঁসি না হোক, দীর্ঘদিনের কারাবাস তো হবেই, তার জীবনটা নষ্ট হয়ে যাবে। অতএব এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই হত্যাকাণ্ড একটা নিষ্ঠুর ষড়যন্ত্রের ফল, যার সঙ্গে হত্যাকারী বা নিহত কেউই জড়িত ছিল না। তাদের খেলানো হয়েছিল এবং তারা খেলেছিল। আর কি মর্মান্তিক সেই খেলা! এই ঘটনা 2 বছর আগে থেকে তারা যে দুঃখে এবং যন্ত্রণার মধ্যে দিয়ে প্রতিটি দিন কাটিয়েছে তা আমাদের পক্ষে বোধহয় চিন্তা করাও কঠিন। সুশীলবাবু যেদিন প্রথম আমার বাড়িতে এসেছিলেন, উনি আমাকে 2টি প্রশ্নের জবাব খুঁজে দিতে বলেছিলেন। 1, দীপু আর প্রতাপের মধ্যে ঝগড়া হলো কেন, এবং 2, কেন প্রতাপ মিটমাট করবার চেষ্টা করল না। জানেন সুশীলবাবু, এই 2 জবাবের মধ্যেই ষড়যন্ত্রের প্রথম আভাসটা পাওয়া যায়। অথচ আপনি কি সত্যি এই জবাব জানতেন না? দীপু আপনাকে কখনোই কিছু বলেনি? আমার বিশ্বাস আপনি জানতেন। তবে যদি আপনি কিছু এখন নাও বলেন তাতেও কিছু আসে যায় না, যখন এই 2টি জবাব আমি জানি। এবং এই 2টি জবাব হলো একটাই, দুজনের প্রতি ল্যাক অফ ট্রাস্ট। দুজনে একেবারে স্থির নিশ্চিত হয়েছিল যে অপরজন ঘোরতর দুশ্চরিত্র, বিশ্বাসঘাতক এবং একটা শয়তান মানুষ। কিন্তু মজার ব্যাপার জানেন, দুজনেই বিশ্বাস ছিল যে একেবারে ভ্রান্ত, এবং এই ভ্রান্ত ধারণা তাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল যাতে ক্লাইম্যাক্সটা যেরকম প্ল্যান করা হয়েছিল ঠিক সেরকম হয়। কিন্তু কিসের জন্য এরকম সন্দেহ? দীপান্বিতা সন্দেহ করত তার স্বামী কেবল দুশ্চরিত্র নয়, বিকৃত মানসিকতারও শিকার। এবং এই সন্দেহ সে সাত্তকীবাবুর কাছে প্রকাশ করেছিল। সাত্তকীবাবু সে কথা তার মন থেকে দূর করবার চেষ্টা না করে বরং তাতে সায় দিয়েছিলেন, এবং কথাটা সম্পূর্ণ মিথ্যে জেনেও সেটা নিজেও জোর করে বিশ্বাস করেছিলেন এবং দীপান্বিতাকেও বিশ্বাস করিয়েছিলেন। কি সাত্তকীবাবু, কিছু ভুল বলছি? আসলে বিকৃত মানসিকতার লোক না আপনি, প্রতাপ না, এবং এইটা আপনার চেয়ে বেশি কেউ ভালো জানতো না। তবুও আপনি দীপান্বিতাকে ভুল বুঝিয়ে গেছেন।
আপনি ভেবেছিলেন প্রতাপ যদি বাড়িতে অশান্তির জন্য কষ্ট পায় তা পাক, তাই না? না না, বিশ্বাস করুন, কথাটা যে মিথ্যে আমি নিজেই জানতুম না। আপনি জানতেন, এমনকি কোথা থেকে এই কথাটা উঠেছে তাও আপনি জানতেন, কেন উঠেছে তাও আন্দাজ করেছিলেন, নইলে কাল সকালে আপনি আমাদের বাড়িতে আসতেন না। আচ্ছা, দীপান্বিতা কি ছেলে মানুষ যে যে যা বোঝাবে সে তাই বুঝবে? তার নিজের কি কোনো বিচার বুদ্ধি নেই? আছে, আর আছে বলেই গন্ডগোল। অন্ধ প্রতিভক্তি তার ছিল না, থাকার কথাও না। থাকলে ব্যাপারটা অন্যরকম হতো। আসলে তার বিচার বুদ্ধিটা সযত্নে ভুল পথে পরিচালনা করা হয়েছিল। যেমন ধরো, দীপান্বিতা তোমাকে খুব ভক্তি শ্রদ্ধা করে। তুমি প্রথমে তাকে বললে যে প্রতাপ একেবারে বদমাশ লোক। সে কিন্তু বিশ্বাস করলো না। তারপরেও তুমি কয়েকবার বললে। যেহেতু সে তোমাকে ভক্তি করে, সেই জন্য এইবারে কথাটা পুরোপুরি উড়িয়ে দিতে পারল না। এইবার তুমি তাকে একটা প্রমাণ দেখালে, যেটা একভাবে ব্যাখ্যা করলে তোমার কথা যে অকাট্য সত্যি তা প্রমাণ হয়, কিন্তু কিন্তু অন্যভাবে করলে তোমার কথাটা মিথ্যে হয়ে যায়। তুমি দ্বিতীয় ব্যাখ্যাটা চেপে গিয়ে প্রথমটাই নানাভাবে নানা অ্যাঙ্গেলে দেখালে। তখন কি হবে? দীপান্বিতা সম্পূর্ণ নিঃসন্দেহ হবে, তাই তো? তার ওপর সে বাপের আদুরে মেয়ে, একবার খেপে গেলে তাকে ফেরানো শক্ত, আর সেইটাই তো আশা করা হয়েছিল। হঠাৎ শিবেন তড়াক করে লাফিয়ে উঠল, চেঁচিয়ে বলে উঠল, বুঝেছি, দীপান্বিতাকে বোঝানো হয়েছিল যে প্রতাপের সঙ্গে তার মাসির প্রেম আছে, আর তার প্রমাণ হিসেবে দেখানো হয়েছিল মিসেস ভট্টাচার্যর আঁকা প্রতাপের নিউড ছবিটা। হায় ভগবান! আর সাত্তকীবাবু সেটাই আমাদের বলবার চেষ্টা করেছিলেন। বলে রক্তচক্ষু করে সাত্তকীর দিকে তাকালো। কিন্তু সে ছবি তো দীপান্বিতা বিয়ের পর দেখেছে নিশ্চয়ই। এখনকার ছোট বাড়ির মতো সবকিছু তো এক জায়গায় নয়। কাজেই পছন্দ না হওয়া বউকে তিনি সম্ভবত তার স্টুডিওতে নিয়ে যাননি। আর গেলেও সেই ছবি দেখলে দীপান্বিতার মনে সন্দেহ না জাগায় স্বাভাবিক, কারণ তখনও তো ষড়যন্ত্র শুরু হয়নি, তার মনে বিষও ঢোকানো শুরু হয়নি। ছবিটার দিকে তার বিষাক্ত দৃষ্টি আকৃষ্ট করা হয় পরে কোনো আর্ট ম্যাগাজিনের পাতায় ছাপা ফটোগ্রাফ দেখিয়ে। তুমি কি করে জানলে যে সাত্তকীবাবু জানতেন যে প্রতাপ দুশ্চরিত্র বা বিকৃত মনোবৃত্তি সম্পন্ন নয়? অনেক লোক আছেন যারা বাইরে ভিজে বেড়ালটি সেজে থাকেন, ভেতরে ভেতরে হাড় বজ্জাত। প্রতাপ যে তা নয় এটা সাত্তকীবাবু নিশ্চিত কিভাবে হতে পারেন? সাত্তকীবাবু আর প্রতাপ একসঙ্গে 6 বছর কাজ করেছেন। সাত্তকীবাবু নিজে হাড়বজ্জাত বহুদিন অসৎ জীবনযাপন করেছেন। প্রতাপকে চিনতে তার বেশি দিন লাগার কথা নয়। প্রতাপ যদি সত্যি সত্যি তার মতন হতো, তাহলে তাকে সরাবার জন্য সাত্তকীবাবু দীপান্বিতার কথা সায় দিতে হতো না। প্রতাপের সামনে প্রলোভনের জাল বিছিয়ে অনেকদিন আগেই কাজ হাসিল করে নিতেন। কম করে হলেও বয়সে সাত্তকীবাবু প্রতাপের চেয়ে 5 বছরে বড় তো বটে। নিজের মাঠে খেলতে নেমে তাকে কবজা করা তো ছেলে খেলা তার কাছে। কিন্তু সাত্তকী তা পারেননি। তাকে ক্রমাগত ঝগড়া করতে হয়েছে, লড়াই করতে হয়েছে। প্রতাপের শান্তি নষ্ট করার জন্য তার স্ত্রীর মনের আগুনে পাখার বাতাস দিতে হয়েছে। কিন্তু এত সব কেন করতে হয়েছে? আমরা সবাই জানি যে সমস্ত বিদ্যা ইঞ্জিনিয়ারিং এ দুজনের সঙ্গে প্রতাপের বন্তনা। একজনই সাত্তকীবাবু আর অপরজন চিফ অ্যাকাউন্টেন্ট অফিসার অক্ষয় সর্ব। একজন কারখানা প্রোডাকশন দেখেন আর আরেকজন টাকা পয়সা। একটা প্রতিষ্ঠানকে ওপরে ওঠাতে বা নিচে নামাতে এদের দুজনের অবদান অপরিহার্য। এদের সঙ্গে সৎ কর্মী প্রতাপের কেন লেগেছিল সেই ব্যাপারে খোঁজ সুশীলবাবু নেবে না, আমি না। তবে এরা দুজন, বিশেষত সাত্তকী, যে প্রতাপের চূড়ান্ত পতন দেখতে বা ঘটাতে আগ্রহী ছিলেন তাতে সন্দেহ থাকে না। আমরা অনুমান করতে পারি তার সত্যটা যাচাই করবেন কিন্তু সুশীলবাবু, যে বিলিতি ইঞ্জিনিয়ার সাত্তকী সাহেবী কোম্পানির চাকরি ছেড়ে মামার ফার্মে ঢুকেছিলেন কেন।
ঢুকেছিলেন সেটা পুরো কবজা করে নিজেই ইন্ডাস্ট্রিয়ালিস্ট হয়ে বসার উদ্দেশ্যে। সুশীলবাবু সে কথা কিন্তু জানতেন, কিন্তু কোনোদিন এফেক্টিভলি বাধা দেননি, কারণ তার আবার ভয় ছিল সাত্তকী তাহলে তার পারিবারিক কলঙ্কের কথা সমাজের কাছে ফাঁস করে দেবে। অর্থাৎ তিনি নিজেই নিজেকে ব্ল্যাকমেল হতে দিয়েছিলেন। সেজন্য নিজের প্রতিষ্ঠানকে বাঁচানোর উদ্দেশ্যে তিনি প্রতাপের সঙ্গে দীপান্বিতার বিয়ে দেন। অথচ তাদের দুজনকে 2 বছর ধরে সাত্তকীর জন্য মানসিক যন্ত্রণায় দগ্ধ হতে দেখেও তিনি চুপ করেছিলেন। যখন সবকিছু ঘটে গেল, সব শেষ হয়ে গেল, তখন তিনি অনুশোচনায় সেই সংকোচের বাধা কাটিয়ে আমার কাছে আসেন। অথচ প্রথমেই যদি অ্যাকশন নিতেন, সাত্তকী এবং সম্ভবত অক্ষকেও অর্ধচন্দ্র দিতেন, তাহলে এই মর্মান্তিক ঘটনা ঘটত না। হয়তো এই নিষ্ঠুর চক্রান্ত সফল হতেও পারত না। যাই হোক, দেখুন, আপনি আমার নামে অনেক নিষ্ঠুর কথা বলেছেন মিসেস দাশগুপ্ত, কিন্তু বিশ্বাস করুন, ঈশ্বর জানেন যে প্রতাপকে মারার জন্য কোনো রকম ষড়যন্ত্র আমি কখনো করিনি। ঈশ্বর পর্যন্ত যাওয়ার দরকার নেই সাত্তকী বাবু। আমরাও জানি যে ষড়যন্ত্র করা হয়েছিল, তাতে আপনি পো ধরেছিলেন কেবল, আসল বাজে আপনি না। কি করে আপনি নিশ্চিত হচ্ছেন? নিশ্চিত হচ্ছে এই কারণেই যে প্রতাপের মনের মধ্যেও দীপান্বিতা সম্পর্কে তীব্র বিষ ঢুকিয়ে দেওয়া হয়েছিল। সেটা এই ভদ্রলোকের পক্ষে করা সম্ভব ছিল না। এই ব্যাপারটাও করা হয়েছিল ঠিক দীপান্বিতার মেথডেই, অর্থাৎ কোনো শ্রদ্ধেয় বিশ্বাসভাজন ব্যক্তি তার প্রতি প্রতাপের বিশ্বাসকে এক্সপ্লয়েট করেই এই কর্মটি করেছিলেন। দীপান্বিতার বেলায় তো ছিল প্রতাপের ছবিটা, তাহলে প্রতাপের বেলায় কি ছিল বৌদি? দীপান্বিতার উড়নচণ্ডী স্বভাব আর তার রক্তের দোষ। প্রতাপের বিয়ে 2 বছর পর্যন্ত এই দোষটির খবরটি ষড়যন্ত্রী কানে পৌঁছায়নি। পৌঁছানো মাত্র তিনি জাল বুনতে শুরু করে দেন, এবং আমার অনুমান যদি ভুল না হয়, এই খবরটি তার কানে পৌঁছে দিয়েছিলেন পাঞ্চালী। কখনো না, আপনি আপনার সীমা ছাড়িয়ে যাচ্ছেন মিসেস দত্তগুপ্ত। বোধহয় নয় মিসেস ভট্টাচার্য। আপনার পছন্দ না হওয়া পুত্রবধূ সম্পর্কে নিন্দা এবং কুৎসা গাইতে গিয়ে আপনি কি আপনার কোনো আত্মীয়র কাছে সুশীলবাবুর পারিবারিক কলঙ্কের কথা প্রকাশ করে বলেননি? আপনি অবশ্য এখন অস্বীকার করতে পারেন, কিন্তু আপনার ভাসুরকে জিজ্ঞাসা করলে কি আপনার অস্বীকৃতি সমর্থন পাওয়া যাবে? হ্যাঁ, হয়তো বলে থাকতে পারি, তাতে কি হয়েছে? হয়েছে এই যে আপনার স্নেহের প্রতাপ আজ নিহত। রাগের বশে অহংকারে অন্ধ হয়ে আপনি অনধিকার চর্চা করতে গিয়ে প্রতাপের মৃত্যুবান ষড়যন্ত্রকারীর হাতে তুলে দিয়েছেন। আমি বুঝতে পারিনি মিসেস দত্তগুপ্ত। আপনাকে এই খবরটি কে দিয়েছিলেন এবার বলবেন? দিয়েছিল সাত্তকী। খোকার এ বাড়িতে বিয়েটা বন্ধ করার জন্য আমাকে পরামর্শ নিতে এসে বলেছিল। আপনার সেই ছবিটা উনি তখন দেখেছিলেন? না, সে ছবি তখন আঁকাই হয়নি। প্রতাপ আপনার ছবির মডেল হতে আপত্তি করতো না? না, কেন করবে? আমি ওর মা, আমার কাছে আপত্তি কিসের? তা অবশ্য ঠিক। আচ্ছা, প্রতাপ কি কখনো আপনাকে বলেছিলেন যে তার স্ত্রী একজন প্যারামোর আছেন, যিনি কলকাতার বাইরে থাকেন? এরকম কথা কয়েকবার বলেছিল বটে, কিন্তু সঠিকভাবে কিছু বলেনি, বলতো না। খুব চাপা ছেলে ছিল। হ্যাঁ, চাপা না হয়ে যদি কাউকে তিনি খুলে বলতেন, তাহলে আজ এই পরিণতি হতো না। অচ্যুত শীলের কাছে গিয়ে দুঃখ চাপা দেওয়ার জন্য তিনি মদ খেতেন, অথচ তাকেও সবকিছু খোলসা করে বলেননি। অচ্যুত জানতো যে তার স্ত্রীর নামে প্রেমপত্র আসে, মাঝে মাঝে ছোটখাটো উপহারও আসে কলকাতার বাইরে থেকে, এবং সেই সহানুভূতিতে তিনি প্রতাপকে মদ খাওয়াতেন, কিন্তু দুর্ভাগ্যবশত কখনো বন্ধুকৃত্য করেননি।
অচ্যুতের কথায় আমরা জানতে পেরেছি যে তাদের একজন কমন ফ্রেন্ড ছিল যে তাকে ওইসব খবর দিত। তার পরিচয় জানাতে অচ্যুতশীল যদিও অস্বীকার করেন, তবু তার কথাতেই বোঝা যায় যে সে ছিল স্থানীয় পোস্ট অফিসের পোস্টমাস্টার। কিভাবে বুঝলেন? অচ্যুত বলেছিল যে সেই বন্ধুটি বদলি হয়ে গেছে। এর থেকে ধরে নেওয়া যেতে পারে এই বন্ধুটি সরকারি চাকুরে। এই অনুমান যদি ঠিক হয় তাহলে একমাত্র পোস্টমাস্টারেরই এই ধরনের খবর দেওয়া সম্ভাবনা বেশি, একজন বিডিও বা পিডব্লিউডি অফিসারের থেকে। কিন্তু পোস্টমাস্টারই বা জানবে কোত্থেকে? কোনো একজন মহিলা যিনি স্থানীয় একজন ইনফ্লুয়েন্সিয়াল লোকের স্ত্রী এবং একজন নামজাদা ইন্ডাস্ট্রিয়ালিস্টের মেয়ে যদি নিয়মিত মোটা নীল খামে ভুরভুরে গন্ধওয়ালা চিঠি পেতে থাকে, তার যদি বয়স কম হয় এবং তিনি যদি সুন্দরী হন, তাহলে ছোট্ট পোস্ট অফিসের লোকেদের সে বিষয়ে কৌতূহল জেগে ওঠাটা অস্বাভাবিক নয়। কাজে অচ্যুতের সেই পরিচয়হীন বন্ধুটি যে পোস্টমাস্টার এটা আমরা ধরে নিতে পারি অনায়াসে। যদিও আমি প্রথমটা ধরতে পারিনি। কালকে সাত্তকী বাবু পোস্ট অফিসে যাওয়ার কথা শুনে হঠাৎ ব্যাপারটা বুঝতে পারলুম। কিন্তু সেই সুগন্ধি চিঠিগুলো গেল কোথায়? দীপান্বিতার ঘর থেকে তো আমরা সেরকম কোনো চিঠি পাইনি। আমার বিশ্বাস সেই চিঠিগুলোর কয়েকটা গেছিল প্রতাপের হাতে, বাকিগুলো দীপান্বিতার হাতে গেছে এবং সেগুলো সে কোনো অর্বাচীনের কীর্তি ভেবে ছিঁড়ে ফেলে দিয়েছে, কারণ তার তো সত্যি সত্যি সেরকম কোনো চিঠি পাবার কথা নয়। কিন্তু প্রতাপের ঘরে তো কোনো চিঠি আমরা পাইনি। একদম ঠিক তাই। ষড়যন্ত্রকারী ভেবেছিল যে এই ব্যাপারটা সবার নজরে এড়িয়ে যাবে, কারণ সবাই চিঠি জমিয়ে তো রাখে না। কিন্তু প্রতাপ যেরকম গুছানো ছেলে, তাতে তার ঘরে চিঠি থাকবে না এটা ভারী অদ্ভুত লেগেছিল আমার। পরে বুঝতে পারি তার ঘরের যাবতীয় চিঠি পরিষ্কার করে সরিয়ে ফেলা হয়েছিল, কারণ এই ষড়যন্ত্রের সেগুলি প্রত্যক্ষ প্রমাণ। কেবল দীপান্বিতার লেখা মিথ্যে প্রেমপত্রই নয়, আমার ষড়যন্ত্রকারীর লেখা চিঠিও সেখানে ছিল। কিন্তু কে সরালো সেই চিঠিগুলো? সেই হচ্ছে এই নাটকের অদৃশ্য মানব বা মানবী, ষড়যন্ত্রকারী সোনারপুরের প্রতিনিধি। তার নাম বৃন্দা। সার্থক নাম আসে বৃন্দাদতী। চমৎকার দুতিয়ালি করেছে। প্রতাপের কানে তার স্ত্রীর নামে ঠাড়ে ঠোরে সন্দেহ জাগিয়েছে, ছোটখাটো মিথ্যে প্রমাণ এগিয়ে দিয়েছে, আর সব শেষে প্রতাপের মৃত্যুর সঙ্গে সঙ্গে তার ঘর থেকে চিঠিপত্র, ফাইল, বান্ডিল আর যাবতীয় যা প্রমাণ আছে সব সরিয়ে নিয়েছে। আমরা যে সাত্তকী বাবুর দীপান্বিতার সঙ্গে লুকিয়ে থাকার সম্ভাবনার কথা ভেবেছিলাম, সেটা কিন্তু ভয়ানক রিস্কি ব্যাপার ছিল। সাত্তকী বাবু অতটা ঝুঁকি নিতে পারতেন না, কিন্তু বৃন্দার সেই রিস্ক নেই। সে সবার চোখের সামনে রয়েছে, অথচ কেউ তাকে লক্ষ্য করেনি। সে বাড়ির সর্বত্র তার অবাধ গতিবিধি। তারই সুযোগ নিয়ে সে চট করে এক সময় প্রতাপের ঘরে ঢুকে কাজ হাসিল করে ফেলেছে। তাছাড়া আমার বিশ্বাস বৃন্দাই পোস্টমাস্টারকে জানিয়ে রেখেছিল যে একটা বিশেষ ধরনের প্যাকেট মিসেস চৌধুরী নামে আসছে। সেটি এলেই যেন মিস্টার চৌধুরীকে খবর দিয়ে দেওয়া হয়। অবশ্য হেভিলি ইনশিওর্ড একটা পার্সেল দেখে পোস্টমাস্টার খুব রেসপন্সিবল হয়েও খবর দিতে থাকতেও পারে, তবে তার সম্ভাবনা কিন্তু কম। সেটার মধ্যে অনিশ্চিতের ভাগ বেশি বেশি। অনেক ভেবেচিন্তে বৃন্দাকে অ্যারেস্ট করা হয়েছিল। তার সঙ্গে ষড়যন্ত্রের কোনো যোগাযোগ চট করে খুঁজে বের করা কঠিন। সে অতি ধরিবাজ চালাক মেয়ে বলেই ইনস্ট্রাকশনগুলো চটপট বুঝে নিতে পারত। তার এই ক্রিমিনাল পাস্ট আছে বলেই সে এসব ব্যাপারে নার্ভাস হয় না, উল্টে নিজেও কিছু কারুকার্য যোগ করতে পারে। এক কথায় এই দুতিয়ালির জন্য সে ছিল আদর্শ। আর তার মেয়ে বোধহয় সিকিউরিটি বা হোস্টেজ। তার মানে আপনারা বলতে চাইছেন? একটা ব্যর্থ হাসির চেষ্টা করে সুচিস্মিতা বাধা দিয়ে বলল, ওরা কি বলতে চাইছেন সেটা তুমি নিতান্তই ওদের মুখে শুনতে চাও? আমি বলছি, ওরা বলতে চান যে আমি ষড়যন্ত্র করেছি।
আমার স্বামী দুটো পা নেই, সে কোনো কাজ করতে পারে না, আমাকে চাকরি করতে হয়। আর আমার বোন তার সুন্দর স্বাস্থ্যবান স্বামী নিয়ে পরম সুখে ঘর সংসার করছে। এই দেখে ঈর্ষায় ব্যাকুল হয়ে আমি এ কাজ করেছি। আজ সকালে সাত্তকীদা এই কথাই আমাকে বলতে এসেছিল। আমাকে বলছিল ওর সঙ্গে পালিয়ে যেতে। আমি তখন ওকে বলেছিলুম বটে যে আমার স্বামী বিকলাঙ্গ হলেও 1,00,000 গোটা মানুষের চেয়েও মহৎ। দীপুর প্রতি আমার আর যাই থাক ঈর্ষা কখনো ছিল না, এবং কারোর ভয়ে কোনো অবস্থাতেই আমি ওর মতো একটা অত্যন্ত জানোয়ারের সঙ্গে পালাবো না। কিন্তু ষড়যন্ত্র করিনি এ কথা বলিনি। আজ তোমার অ্যাপয়েন্টেড এই মহিলার এই সুদীর্ঘ অভিনয় দেখে বুঝলুম তোমরা সকলেই প্রস্তুত হয়ে এসেছো। তোমার ইচ্ছার বিরুদ্ধে লড়াই করার বাসনা বা প্রবৃত্তি আমার নেই। এই যে মিস্টার পুলিশ অফিসার, আপনি ইচ্ছে করলে আমাকে অ্যারেস্ট করতে পারেন। আমি স্বীকার করছি যে আপনার সঙ্গে ওই মহিলা বিরাট কথার জাল বুনে যে ষড়যন্ত্রের কথা বললেন সেটা আমারই করা। আমি প্রতাপকে খুন করিয়েছি, আমি আমার বোনের সর্বনাশ করেছি। মিসেস লাইরি, আমার সঙ্গে এই মহিলা যখন এতটা বুঝেছেন, তখন আপনার এই অভিনয়টুকুতে যে উনি বোকা বনবেন না, এটা আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। উনি যে ষড়যন্ত্রকারীর কথা বলছেন সেটা আপনার চেয়ে ভালো তো কারোর বোঝার কথা নয়। আপনার স্বামীকে আপনার বাঁচানোর এই প্রচেষ্টা যতই প্রশংসনীয় হোক, সেটাকে বোধহয় সার্থক হতে দেওয়া যায় না। ভালোবাসা অন্ধ হলেও তাকে কখনো অনাচার সহ্য করতে দেওয়া যায় কি? আমি খুব দুঃখিত সুশীলবাবু, কিন্তু বলতে হচ্ছে যে আপনি সত্যিই লোক চিনতে ভুল করেছিলেন। আপনি যাকে হীরের টুকরো ছেলে ভেবেছিলেন, সে আসলে দীপান্বিতা থেকে পাঠানো ওই হীরের আংটিটার মতনই জাল। তার পাণ্ডিত্য, বুদ্ধিমত্তা আর অহংকার সকলের সামনে তাকে একটা বেশ শ্রদ্ধেয় ব্যক্তিত্বের আসনে বসিয়েছিল ঠিকই, কিন্তু তার প্রকৃত রূপটি একেবারে অন্যরকম। সে আপনাকে ধোকা দিয়েছে, প্রতাপ আর আপনার 2 মেয়েকেও দিয়েছে। অর্থাভাব, প্রচন্ড উচ্চা আকাঙ্ক্ষা এবং ঋণযত, এই 3 মিলে যে তাকে ভেতরে ভেতরে এক নিষ্ঠুর অমানুষে পরিণত করেছে, সে এতদিন কাউকে বুঝতে দেয়নি সেটা। যারা তাকে শ্রদ্ধা করেছে, ভালোবেসেছে, নির্দ্বিধায় নির্বিকার ভাবে সে তাদের ভয়ঙ্কর পরিণতির দিকে ঠেলে দিয়েছে। তার শয়তানির কাছে না পঙ্গুত্ব, দূরত্ব কিছুই কোনো বাধা হয়ে দাঁড়াতে পারেনি। গত 2 বছর ধরে অতি যত্নে সে রিমোট কন্ট্রোলে ষড়যন্ত্রটা মনে এসেছিল। সেটা সফল হতো যদি না তার একটা জায়গায় ভুল হতো। সেটা হলো বৃন্দাকে একটু বেশি বিশ্বাস করে ফেলা। তার যে একটা অপরাধময় অতীত আছে সেটা জেনেও রামানুজের তাকে আংটিটা কিনতে দেওয়া উচিত হয়নি। অতগুলো টাকা দেখে যে সে লোভ সামলাতে পারবে না, এটা তার বোঝা উচিত ছিল। আংটিটার গুরুত্ব বৃন্দা বুঝবে কোত্থেকে? সে ভেবেছিল একটা জকমকে কিছু হলেই হলো, কয়েক মিনিটের তো ব্যাপার। কিন্তু সেটাই যে একটা এমন সুন্দর নিখুঁত ষড়যন্ত্রকে নষ্ট করে দিল, তা ভেবে আপনার বড় জামাই বাকি জীবনটা ক্রমাগত হাত কামড়াবেন। কিন্তু এতক্ষণ ধরে আপনি যে এসব কথা বললেন তার বেশিরভাগটাই তো অনুমান, তাই না? তা সেটা আদালতে প্রমাণ করতে পারবেন? পারবো। আমার প্রতিটা অনুমান যে সত্যি সেই বিষয়ে আদালতে সাক্ষী দেবেন 3টে মানুষ। প্রথম, আপনার বাবা বা মা। আপনার মতো তাদেরও এই ভ্রান্ত বিশ্বাস আছে যে সুচিস্মিতা এখনো আপনার প্রতি অনুরক্ত। রামানুজ সরে গেলে তারা সুচিস্মিতা এবং সুশীল বাবুর অর্ধেক সম্পত্তি নিজেদের ঘরে তুলবেন। বৃন্দার মাধ্যমে রামানুজও এই ধারণা ইন্ধন জুগিয়ে গেছে, যাতে বিপদ বুঝলে স্ত্রীকে এগিয়ে দেওয়া যায়। আজ আপনার কথায় ভয় পেয়ে সুচিস্মিতা যদি সত্যি পালাতো, তাহলে তার ষড়যন্ত্রে বেশ খানিকটা সফল হয়ে যেত। তাছাড়া আমরা তাদের মনে ভয় ধরিয়ে এসেছি যে আমরা আপনাকে সন্দেহ করি। এই অবস্থায় তারা সত্যি কথা বলবেন, এটা তো স্বাভাবিক, এবং বলতে পারবেন, কারণ তারা সব কথাই জেনেছেন। তা না হলে তারা তড়িঘড়ি বৃন্দাকে বড়া করে পাঠাতেন না।
আপনার মা হত্যাকাণ্ড ঘটে যাওয়ার পরে নার্ভাস বৃন্দার পেট থেকে খবর তো ঠিক বার করে নিয়েছেন। দ্বিতীয়ত, বৃন্দা ক্রিমিনালদের ওই এক স্বভাব, একটু চাপ দিলেই সব কথা বেরিয়ে আসে। আজ সে গা ঢাকা দিয়েছে বটে, কিন্তু দুদিন বাদে তো ধরা পড়বে, ব্যাস সব প্রমাণ হয়ে যাবে। আর তৃতীয়ত, সুশীল বাবু, আজ তার সত্যি গোপন করার কোনো কারণ নেই। দময়ন্তী হয়তো আরও কিছু বলতো, তার আগেই গেটের কাছে একটা গোলমাল শোনা গেল। ওসি ইন্দ্রজিৎ ঘোষ ভেতরে এসে শিবেনকে বললেন, পেছনের বাগানের দরজা দিয়ে একটা মেয়ে পালাচ্ছিল, তাকে অ্যারেস্ট করেছি স্যার। যাক, বিন্দে দ্বিতীয় ধরা পড়লো। এখন আর আশা করি সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সের ওপর নির্ভর করার দরকার হবে না, একেবারে ভেতরের খবরই পাওয়া যাবে। হ্যাঁ, তা যাবে, সবই হবে শিবেন বাবু, কিন্তু আসল হিরেটি চিরকালের জন্য হারিয়ে গেল, তাকে আর কখনো পাওয়া যাবে না। শুনলেন মনোজ সেনের নকল হিরের দ্বিতীয় এবং শেষ পর্ব। গল্প পাঠে ও শিবেনের চরিত্রে সায়ক, দময়ন্তীর চরিত্রে মেঘলা, সমরেশের চরিত্রে নীলাঞ্জন, সুশীল মিত্রের চরিত্রে সায়ন, সাত্তকীর চরিত্রে দেবশঙ্কর, সুচিস্মিতার চরিত্রে মুনমুন, দীপান্বিতার চরিত্রে এবং গল্পের সূত্রধার আমি পূজা। পাঞ্চালীর চরিত্রে পূবালীনা সামন্ত, সিকিউরিটি গার্ডের চরিত্রে নৈরিত অডিও স্টোরি চ্যানেল থেকে আদিত্য রাজক, ম্যানেজার অচ্যুত শীল ও ওসি ইন্দ্রনীল ঘোষের চরিত্রে এবং শিবরতন সান্যালের চরিত্রে মরীচিকা টেলস থেকে যথাক্রমে দীপ্তদীপ দাস এবং নিলয় বিশ্বাস। গল্পের পোস্টার ডিজাইন, ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং স্পেশাল এফেক্টস করেছে ভঞ্জস আর্ট। কন্টেন্ট হেড মুনমুন, সহকারী পরিচালনায় দেবশঙ্কর এবং সায়ন। আর পুরো গল্পের এডিটিং, অডিও অ্যাডাপ্টেশন এবং পরিচালনায় সায়ক। শেষ হলো নকল হিরের দ্বিতীয় এবং শেষ পর্ব। টিম মজলিসি আড্ডা থেকে তরফ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ পূবালীনা সামন্ত, মরীচিকা টেলস থেকে দীপ্তদীপ দাস ও নিলয় বিশ্বাস এবং নৈরিত অডিও স্টোরি থেকে আদিত্য রাজককে আমাদের পাশে থাকার জন্য। কেমন লাগলো আমাদের এই উপস্থাপনা জানাতে একদম ভুলবেন না আমাদের কমেন্ট সেকশনে। আগামী সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে আসছি আমরা। ততক্ষণের জন্য হাসতে থাকুন, রোমাঞ্চিত হতে থাকুন এবং সুস্থ থাকুন।